পড়া কে কে দিবি না দিবি না? পড়া কেউ দিবি না দিবি না? কিন্তু দিবি না। কবে পড়া হবে? তুই পড়েছিস? নোটে দিলাম তো, কেন? বাকি তো তোরা পড়েছিস? পড়েছিস কিন্তু কি পড়া হবে? দেখ চেষ্টা করে একটা কোশ্চেন ধরি। পড়াশোনা যদি করবি, পড়া দেখি না তাহলে কি হবে পড়ে? পড়া না দিলে পড়ে কোনো লাভ আছে? পড়তে কোনো লাভ আছে? সেল স্ট্রাকচার থেকে পড়াটা কেন কথা ছিল, তাই তো? এগুলো করেছিলি? কোশ্চেন গুলো যে দেওয়া হয়েছিল, 200টা কোশ্চেন দিয়ে দিয়েছিলাম তো, কোশ্চেন গুলো আনসার সমেত তো দেওয়া ছিল। ওটাকে তুমি বুঝছো না? ছেড়ে এত টেনশন করছিস যখন, আর পড়িয়ে লাভ নেই, পড়া ধরে লাভ নেই, বাদ দে, পড়া দিতে হবে না। তো আমি আমার পড়া শেষ করে দিচ্ছি, পড়াটা শেষ আমার দায়িত্ব আমি শেষ করে দিচ্ছি, তোদের দায়িত্ব তোরা করবি। তোরা এখন পড়াশোনা করবি না, পড়া দিবি না, বেকার করে জোর করে লাভ নেই পড়া নেওয়ার জন্য। পড়া করবি না তোরা, কি করবি ভগবানের। পড়া দিতে তোদের এত বাধা কেন? তোদের জেনারেশনটা কি জেনারেশন হয়ে গেছে না, আমাদের জাস্ট ভেবে পাই না। তোদের জেনারেশনের যে কি ভবিষ্যৎ, তোদের জেনারেশনের যে আগের দিনে কি হবে তোরা নিজেরা জানিস? মানে কি চাস তোরা? না পড়াশোনা করেও সবকিছু পৃথিবীর পেয়ে যাবি? নাকি বাবা মা কি এখানে তোদের জোর করে ঢুকিয়ে দিয়ে গেছে? বাবা মা এখানে কি জোর করে দিয়েছিল? কি রে, মাথা নিচু করবি এমন কাজ করবি কেন? অন্যায় করবি মাথা উঁচু করে অন্যায় করবি, অন্যায় করেও মাথা উঁচু করে চোখে চোখ রেখে কথা বলবি যে হ্যাঁ পড়িনি স্যার, বেশ করেছি, আমরা পড়বো না। বাবা মা কি এখানে ঢুকিয়ে দিয়ে গেছিল না তোরা ঢুকেছিস? মানে ঢুকেছিলি কি ভাবতে ভাবতে, মানে ওই হালকা ফুলকা ভাবে, হালকা ফুলকা করে সব করে, হালকা ফুলকা ভাবে করে, হালকা ফুলকা করে সরকারি কলেজ করে, হালকা ফুলকা ভাবে সরকারি চাকরি করে, হালকা ফুলকা ভাবে জীবনটা সেটেল হয়ে যাবে। মানে জীবনটা এতটা ইজি নাকি পৃথিবীতে? মানে পৃথিবীটা কিন্তু তোরা জানিস পৃথিবীটা কি এতটা ইজি? কারণ কাউকে দেখেছিস এত ইজি ভাবে পৃথিবীতে দাঁড়িয়ে গেছে জীবনে? তোদের একটা কেউ আছে রে পৃথিবীতে? কেউ একটা নমুনা আছে যে এরকম হালকা ফুলকা ভাবে পড়েছে, হালকা ফুলকা ভাবে জীবন কাটিয়েছে, হালকা ফুলকা ভাবে সরকারি চাকরি পেয়ে গেছে, হালকা ফুলকা ভাবে মাস গেলে 80,000 70,000 টাকা রোজগার করছে? এরকম হালকা ফুলকা ভাবে জীবনটাকে কাটিয়ে জীবনটাকে মানে দাঁড় করিয়ে ফেলেছে, এরকম কেউ যদি তোদের জীবনে নমুনা বা দৃষ্টান্ত থাকে তাহলে আমাকে বলতে পারিস, আমিও তাদের মতন করে তোদেরকে মানুষ করে দেবো। আর নইলে তোরা কি চাইছিস যে পরীক্ষার আগের দিন হলে যে কোশ্চেনটা আসবে সেই কোশ্চেনটা আমাদের শুধু দিয়ে দেবেন, আমরা ওই কোশ্চেনটা মুখস্থ করে পরীক্ষার হলে গিয়ে পড়ে দিয়ে চলে আসবো? এরকম একটা কিছু সিস্টেম চেয়েছিলি নাকি, আশা করেছিলি? মানে পড়তে পারছিস না, না পড়া ভালো লাগে না, কোনটা সত্যি করে বল না? আমরাও, আমারও তাহলে একটু রিল্যাক্সেশন হয় যে বেকার আমিও রোজ খাটছি, পড়াচ্ছি, পরিশ্রম করছি। সেখানে তো আমাকেও বুঝতে হবে যে তোদের জেনারেশন কেন পড়াশোনা করতে চাইছে না, তোদের জেনারেশনের পড়াশোনা করতে কোথায় আপত্তি। বাড়িতে সারাদিন আগেও পড়তিস না নাকি? ছোটবেলাতেও পড়তিস না? ছোটবেলাতেও পড়াশোনা করতিস না? নাকি বড় হয়ে পড়াশোনাটা শেষ করি? পড়াশোনা তো ভালো লাগে না আমিও জানি, কারণ পড়াশোনা তোদের ভালো লাগে না, তাহলে পড়াশোনাটা করছিস কেন? আমার কাছে এটাই কথা, পড়াশোনা যখন ভালোই লাগে না পড়াশোনাটা করছিস কেন? আবার জীবনে দাঁড়াবারও স্বপ্ন আছে, জীবনে নিজের পায়ে দাঁড়াবো, সরকারি চাকরি পাবো, ভালো কলেজে মেডিকেল কলেজে পড়বো নাকি? যদি এখন ডিগ্রিটা দিয়ে দেয় কেউ আর পড়াশোনা না করতে পারলে তাহলেই ভালো হয় না? আগের দিন বলে দিলাম মঙ্গলবার দিন আমি পড়া ধরবো, তারপর থেকে তোরা সেইখান থেকে আজকে পর্যন্ত প্রত্যেকে কি করেছিস? এখনো কি হ্যাংওভার পুজো কাটেনি নাকি? জগদ্ধাত্রী পুজো গেলে পুজোর হ্যাংওভার কাটবে? কালী পুজো ভাইফোঁটা গেছে এখনো হ্যাংওভার কাটেনি নাকি? জগদ্ধাত্রী পুজো বাকি আছে বলে? না দেখ, এইভাবেই যদি চলে চলুক আমার আপত্তি নেই, যদি এইভাবে পড়াশোনা করবি ভাবিস তাহলে আমিও ছেড়ে দিই হাল।
চল তাহলে আমিও সেই রকম ভাবে পড়িয়ে দিচ্ছি, চল আমিও সেইভাবে করছি। চল কাইনেটিক্স আর সাইটোকাইনেসিসের পার্থক্যগুলো বলাই যাচ্ছে, তো হবে না বেকার। তার মানে ওখান থেকে ধরে নাও কাইনেসিস সাইটোকাইনেসিস এর পার্থক্য, প্রাণী কোষ উদ্ভিদ কোষের পার্থক্য, আর মানে প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের মাইটোসিসের পার্থক্য, অ্যাম্ফিঅ্যাস্ট্রাল অ্যানাস্ট্রাল মাইটোসিসের পার্থক্য। এই তো হয়ে গেল, পড়া হয়ে গেছে, তোরও পড়া আমারও পড়ানো হয়ে গেল। তুইও তো পড়বি না, আমিও বেকার অত চেঁচিয়ে চেঁচিয়ে পড়িয়ে কষ্ট করে কি লাভ আছে। পেয়েছিস নাকি বুঝিস পারছি দেবে না, কোথায় কাকে করে পড়া শেষ হয়েছে সেটাও বলছি না, খুঁজে দে কোথায় পড়াটা শেষ হয়েছে সেটাও বুঝতে পারছে না। তুই মেটেরিয়াল পাসনি নাকি? কেন নিসনি? এসে ক্লাসে চাসনি? তাকে গিয়ে বল, যা গিয়ে বল যে আমাকে সেল ডিভিশনের মেটেরিয়ালটা দিন। সেল ডিভিশন ক্লাসে হচ্ছে, এসছিস, স্যারদের বলেছিস, পেয়েছিস? সেল ডিভিশন পেয়েছিস? সেল ডিভিশনে হচ্ছিল, দোকান থেকে নিতে হবে। হ্যাঁ, তিনটে পার্থক্য হয়ে গেল। এবার তাহলে ক্রাউন গল রোগ কি? তাহলে ক্রাউন গল রোগ মানে এর বৈজ্ঞানিক নাম কি? মাইক্রোবডিটা, হ্যাঁ মাইক্রোবডিটা হয়ে গেছিল মানে বুঝতে পারছি না কিটা বলছিস। ওরা তো হ্যাঁ আগের দিন তো বলা হলো যে এই জন্য ক্লাস হয়ে গেছে তো। হ্যাঁ, এই তো পার্থক্য থেকেই তো হবে, এখান থেকেই তো হবে। হ্যাঁ, চল তাহলে এটা কি ব্যাকটেরিয়া? না, এটা কি ধরনের ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ না গ্রাম পজিটিভ? হয়ে গেল গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। কোথায় কোথায় পাওয়া যায়, কোন কোন গাছে পাওয়া যায়? ক্ষতস্থানে প্রবেশ করে দ্রুত ও অনিয়ন্ত্রিত অস্বাভাবিক কোষ বিভাজন ঘটিয়ে বিরল প্রাণীর যে অংশে স্থিত বস্তু গঠন করে তাকে গ্রাউন্ড গ্রাউন্ড বলে। মানে এই সমস্ত গাছকে আমরা বলি না কলম, কেটে দিলে আরো ঝামেলা হয়, কেটে দিলে গাছগুলো আরো বিট আপেল রাসবেরি ব্যাকটেরিয়া এই গোলাপ এগুলোকে কেটে দিলে কি হয়, এই গাছগুলো আরো ওখান থেকে দেখিস না সেই আরো গ্যাস বেরোয়, গ্যাস বেরিয়ে আরো বড় হয়। তো সেই কি করে এগুলো হয় না, এই ব্যাকটেরিয়াটা যেখানটা কেটে দেওয়া হয় ওই যে উদ্ভিদের ক্ষতস্থান, ওই উদ্ভিদের ক্ষতস্থানে ঢুকে গেল, গিয়ে ওখান থেকে আরো কোষ বিভাজন ঢুকিয়ে ক্রাউন বল তৈরি করে। আচ্ছা, উদ্ভিদের এই অস্বাভাবিকতাকে কি বলা হয়? ক্রাউন বল রোগ বলে। ক্রাউন বল রোগের ফলে উপরে লিখিত উদ্ভিদের কাণ্ডের বিভিন্ন স্থানে টিউমারের মতো উপলব্ধি হয়। দেখো ক্রাউন বলের ছবি আমরা ডান দিকে দিয়ে রেখেছি, ঠিক আছে। আচ্ছা, মাইটোসিসের তাৎপর্য কি? মাইটোসিস কোষ বিভাজনের ফলে মাতৃকোষে অপত্য কোষে গঠনগত জিনগত কার্যগত সব বৈশিষ্ট্য একই থাকে। এই কারণে অপত্য কোষগুলি মাতৃকোষের মতো সম আকৃতি বিশিষ্ট সমগ্রত্ব সম্পন্ন হয়। দেহের বৃদ্ধি ও ক্ষয়পূরণে পুনরুৎপাদনে মাইটোসিসের তাৎপর্য অপরিসীম। অঙ্গজ জননে মাইটোসিসের ভূমিকা অপরিসীম। তাহলে কোন ধরনের জননে মাইটোসিসের ভূমিকা অপরিহার্য? না, অঙ্গজ জননে মাইটোসিস। এককোষী জীবের বংশ বিস্তারে কার প্রয়োজন হয়? মাইটোসিসের। অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা ও অন্যান্য বৈশিষ্ট্য মাতৃকোষের সমান থাকে না, দ্বিগুণ থাকে না কম থাকে? সমান থাকে। এই ধরনের বিভাজনকে সেই জন্য সমান বিভাজন বলা হয়। তাহলে অপত্য কোষে ক্রোমোজোমের বিভাজনকে কি বিভাজন বলা হয়? সমবিভাজন না অসম বিভাজন? সমবিভাজন। মাইটোসিস কোষ বিভাজনের ফলে প্রজাতির ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখে না ব্যাহত করে? মাইটোসিসের মধ্যে পার্থক্য পুরোটা হয়ে গেল, কিছু করার নেই। মাইটোসিসের কোষ বিভাজনের নিয়ন্ত্রণগত ত্রুটি। কোনো বিশেষ কারণে মাইটোসিস কোষ বিভাজনের স্বাভাবিক নিয়ন্ত্রণ বিনষ্ট হয়, ফলে অনিয়মিত কোষের সংখ্যা বৃদ্ধি হয়। ফলে কখন অনিয়মিত কোষের সংখ্যা বৃদ্ধি হয়? যখন কার? হ্যাঁ। এবং কোষটি কোন কোষে পরিণত হয়? ম্যালিগন্যান্ট কোষ। ম্যালিগন্যান্ট কোষ ক্যান্সার রোগ সৃষ্টি করে বলে একে ক্যান্সার কোষও বলা হয়। এটা আগেও আমরা একটা কোন মেটেরিয়ালে বোধহয় পড়েছিলাম না? হ্যালো, হ্যাঁ, না 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 না, আমি ক্লাসে আছি, ক্লাস থেকে বেরিয়ে পরে ফোন করবো।
ম্যালিগন্যান্ট কোষ ক্যান্সার রোগ সৃষ্টি করে বলে একে ক্যান্সার কোষ বলে। স্বাভাবিক কোষ কোনো উদ্দীপকের প্রভাবে অথবা কোনো জীবাণু সংক্রমণের ফলে ক্যান্সার কোষ বা ম্যালিগন্যান্ট কোষে রূপান্তরিত হয়। তাহলে স্বাভাবিক কোষ কোনো উদ্দীপকের প্রভাবে অথবা জীবাণু সংক্রমণের ফলে ক্যান্সার কোষ বা ম্যালিগন্যান্ট কোষে রূপান্তরিত হয়। তাহলে কোন কোষ ম্যালিগন্যান্ট কোষে রূপান্তরিত হয়? স্বাভাবিক কোষ। ম্যালিগন্যান্ট কোষের বিভাজন প্রক্রিয়া নিয়ন্ত্রণ বিনষ্ট করে। ম্যালিগন্যান্ট কি করে না কোষে মানে কি, যেখানে একটা করে বিভাজন করে দুটো করে কোষ তৈরি করার কথা, সেখানে আমরা দেখতে পাই একাধিক কোষ তৈরি হচ্ছে। যখন অনিয়ন্ত্রিত ভাবে কোষ তৈরি হয় তখন সেই কোষকে আমরা বলি ম্যালিগন্যান্ট কোষের বিভাজনে মানে নিয়ন্ত্রণটা বিনষ্ট হয়েছে, দ্রুত কোষটি বিভাজিত হতে থাকে, ফলে একগুচ্ছ কোষ একটি উপবৃদ্ধির সৃষ্টি করে, মানে অনেকগুলো কোষের বিভক্ত হওয়াটাকে আমরা বলছি। সুতরাং কোষের স্বাভাবিক বিভাজন হারের তুলনায় অনেক বেশি হারে কোষগুলি বিভাজিত হয়ে যে উপবৃদ্ধির সৃষ্টি করে তাকে টিউমার বলে। সেই উপবৃদ্ধিটাকে তাহলে কি বলা হয়? টিউমার বলা হয়। একটি টিউমার সৃষ্টির পরে টিউমারের কোষ বিভাজন বন্ধ হতে পারে, মানে যখন টিউমারটা হয়ে গেল কোষটা ফুলে গিয়ে এরকম অনেকগুলো কোষ বিভাজিত হয়, তারপরে সেটা কি হয়, ওর মধ্যেই আবদ্ধ থাকে এবং সেটাই ধীরে ধীরে বাড়তে থাকে। এই ধরনের টিউমারকে বিনাইন টিউমার বলে। তাহলে যখন টিউমার সৃষ্টির পরে টিউমারের কোষ বিভাজন বন্ধ হয় তখন তাকে কি ধরনের টিউমার বলে? বিনাইন টিউমার। আবার টিউমার সৃষ্টির পরে টিউমারের কোষ জীবের বিভিন্ন অঙ্গে ছড়িয়ে গিয়ে সেই সব জায়গায় নতুন করে টিউমার গঠন করলে সেই টিউমারকে কি বলে? টিউমারের ম্যালিগন্যান্ট টিউমারের কোষগুলিকে কি বলে? ম্যালিগন্যান্ট কোষ। তাহলে যে কোষের বৃদ্ধি বা বিভাজনের নিয়ন্ত্রণ ত্রুটিপূর্ণ হয় এবং যার ফলে ম্যালিগন্যান্ট ও আক্রমণমূলক টিউমার সৃষ্টি হয় তাকে কি বলে? ম্যালিগন্যান্ট কোষ বা ক্যান্সার কোষ বলে। ম্যালিগন্যান্ট কোষের বৃদ্ধি টিস্যু কালচার কৌশলের মাধ্যমে স্বাভাবিক কোষ ও ম্যালিগন্যান্ট কোষের বৃদ্ধির পার্থক্য পর্যবেক্ষণ করা যায়। কিসের মাধ্যমে তাহলে আমরা স্বাভাবিক কোষ বা ম্যালিগন্যান্ট কোষের বৃদ্ধির পার্থক্য পর্যবেক্ষণ করি? হ্যাঁ, এটাকে একটা পরীক্ষাও বলা হয়, টিস্যু কালচার। ডাক্তার করতে দেয় না টিস্যু কালচার? টিস্যু কালচার মানে কি তাহলে? যে সেটা স্বাভাবিক কোষ না ম্যালিগন্যান্ট কোষ সেটাকে, হ্যাঁ বোঝা গেল। বিভিন্ন প্রকার অনিয়ন্ত্রিত কোষ বৃদ্ধি। কোষ বিভাজন একটি জৈবিক প্রক্রিয়া যা কি দিয়ে নিয়ন্ত্রিত হয়? কোষ বিভাজন অজৈবিক প্রক্রিয়া না জৈবিক প্রক্রিয়া? সেটা কি দিয়ে নিয়ন্ত্রিত হয়? এর কারণে কি কি ঘটে? আর জীবদেহের গঠন, কোষের প্রতিস্থাপন সুষ্ঠুভাবে ঘটে। তবে কখনো কখনো এই কোষ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, ফলে বিভাজন অনিয়ন্ত্রিত ঘটতে থাকে। কোষের এই ধরনের অনিয়ন্ত্রিত বৃদ্ধি কোষের আয়তন বৃদ্ধির ফলে ঘটতে পারে অথবা কোষের বিভাজনের ফলেও ঘটতে পারে। তাহলে কি কি কারণে ঘটতে পারে? না অনিয়ন্ত্রিত বৃদ্ধির কারণে কোষের আয়তন বৃদ্ধির ফলেও ঘটতে পারে, এছাড়াও কোষের মানে একটা কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধি হতে পারে বা কোষ বিভাজনের ফলে। তাহলে কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধি বা কোষ বিভাজনের ফলে এই তিন রকমের প্রক্রিয়াকে কি বলা হয়? যেটা হয় হাইপারপ্লাসিয়া, হাইপারট্রফি, মেটাপ্লাসিয়া, নিউপ্লাসিয়া। তাহলে হাইপারপ্লাসিয়া কাকে বলে? তাহলে নির্দিষ্ট অঞ্চলের কোষ দ্রুত বিভাজিত হয়ে স্বাভাবিক বৃদ্ধি ঘটালে তাকে কি বলে? এই ধরনের কোষের সংখ্যার বৃদ্ধিকে কি বলে? হাইপার। যেমন তাহলে এই দুটোর মধ্যে একটা দিয়ে যদি বলে এটা কোন ধরনের বৃদ্ধি? হাইপারপ্লাসিয়া, হাইপারট্রফি, মেটাপ্লাসিয়া। তাহলে বোঝা গেল। আর বিপাক ক্রিয়া বাড়লে বা হরমোনের পরিমাণ বেড়ে গেলে যদি হঠাৎ কোনো অঞ্চলের কোষ বৃদ্ধি পায় তাকে কি বলে? আর হাইপারপ্লাসিয়া উদাহরণগুলো কি কি মনে থাকবে? যে কোনো একটা উদাহরণ দিয়ে বলতে পারে বা এই ধরনের উদাহরণ দিয়ে বলতে পারে যে এটা কি ধরনের বিভাজন, তাহলে বলতে হবে হাইপারপ্লাসিয়া। ঠিক আছে।
হাইপারট্রফি বিপাক বৃদ্ধির জন্য বা সংক্রমণের জন্য কোষের আয়তন বাড়লে তাকে কি বলে? টিনিয়া বা অ্যান্টিমিবার সংক্রমণে পৌষ্টিকনালীর আন্তঃবিভাজনী কোষের স্ফীতি, প্লাজমোডিয়ামের অবস্থানে লোহিত কণিকা স্ফীতি, বয়সকালের পেশি কোষের স্ফীতি। তাহলে কোনটা কোনটা এর উদাহরণ হলো? বলো। এই তিনটে হলে কি হলো? হাইপারট্রফি হলো। বোঝা গেল? তাহলে হাইপারট্রফি কখন হলো? হাইপারট্রফি তাহলে কখন হয় না? বিপাক বৃদ্ধির জন্য বা সংক্রমণের জন্য কোষের আয়তন বাড়লে তাকে হাইপারট্রফি বলে। তাহলে হাইপারট্রফি আবার কোথায় ঘটে না? টিনিয়া আর অ্যান্টিমিবার সংক্রমণে। কার কার সংক্রমণে ঘটে এবং কোথায় দেখা যায়? পৌষ্টিকনালীর আন্তঃবিভাজনী কোষের স্ফীতি। মনটা কোথায় থাকে? পড়ার সময় মনটা, পড়ার মেটেরিয়ালে এইটুকু সময়ও কনসেন্ট্রেট করে মেটেরিয়ালে মনটা রাখা যাচ্ছে না, এতই দ্রুত চঞ্চল মন। মন তোদের কন্ট্রোলে না তোরা মনের কন্ট্রোল? হ্যাঁ কি রে, তোরা মনের কন্ট্রোলে না মন তোদের কন্ট্রোলে? কনসেন্ট্রেশন করারও এতটুকু ধারণা নেই। জীবনটা পুরো বইয়ে দিয়েছিস, পুরো বয়ে গেছে। মেটাপ্লাজিয়া কোনো কারণে পরিণত কোষের গঠন বা আয়তনগত পরিবর্তনকে কি বলে? বেশি ধূমপানের জন্য ক্রোম শাখার অম্বাকৃত অন্ত আবরণী বা কোষ আশাকার আবরণী কোষে পরিবর্তিত হওয়া। কৃমি থাকলে বায়ুস্থলীয় অন্ত আবরণী কোষ ফাইব্রোব্লাস্ট কোষে পরিণত হয়। তাহলে এর উদাহরণ কি কি না? যদি বেশি ধূমপান করে তখন কি হয়? একটা ক্রোম শাখার স্তম্ভাকৃত বা আন্ত আবরণী যে কোষ আশাকার আবরণী কোষে পরিবর্তিত হয়। তাহলে বলতে পারে যে ধূমপানের ফলে যে কোষের পরিবর্তন হয় তাকে কি বলে? বা কৃমি থাকলে যে বায়ুস্থলীর ফলে যে ফাইব্রোব্লাস্টে পরিণত হয় সেটা কি ধরনের কোষ বিভাজন? মেটাপ্লাজিয়া। আর নিওপ্লাজিয়া কি? অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে কোষগুচ্ছের সৃষ্টি পদ্ধতিকে নিওপ্লাজিয়া বলে। মানে অনেক কোষ বিভাজন হয়ে যখন একগুচ্ছ কোষ তৈরি হয় তখন তাকে কি বলে? নিওপ্লাজিয়া। মিওসিসের সংজ্ঞা: যে কোষ বিভাজনে একটি ডিপ্লয়েড জনন মাতৃকোষে বা টুয়েন দুবার বিভাজিত হয়ে 4টি হ্যাপ্লয়েড অপত্য জনন কোষ এন সৃষ্টি করে এবং ক্রসিং ওভারের ফলে জিনের রিকম্বিনেশন ঘটে তাকে মিওসিস বলে। তাহলে প্রথমে কি হয়? কোষ বিভাজনে মিওসিসে একটি ডিপ্লয়েড জনন মাতৃকোষ কবার বিভাজিত হয় হয়ে কি হয়? তাহলে আমি যদি বলি যে মিওসিসে 4টি হ্যাপ্লয়েড অপত্য জনন কোষ সৃষ্টি হয়, রাইট না ভুল? ঠিক। আমরা যদি বলি যে কোষ বিভাজনে একটি ডিপ্লয়েড জনন কোষ মাতৃকোষে একবার, দুবার, তিনবার, চারবার কবার বিভাজিত হয়? মিওসিস বিভাজনে কোষ ও তার নিউক্লিয়াস কবার বিভাজিত হয়? কিন্তু ক্রোমোজোমের দ্বিতত্বকরণ মাত্র কবার ঘটে? তাহলে দ্বিতত্বকরণ কবার ঘটে? নিউক্লিয়াস কবার বিভাজিত হয়? বা মিওসিসের স্থান কোথায় কোথায় উদ্ভিদ দেহে? প্রাণী দেহে কোথায় কোথায় আসতে পারে? যে মিওসিস কোথায় কোথায় স্থান? ঠিক আছে। আচ্ছা, আমাদের তাহলে ক্রসিং ওভারের ফলে যে রিকম্বিনেশন ঘটে তাকে মিওসিস বলে। হয়ে গেল। মিওসিস ঘটার কারণগুলো কি কি? প্রতিটি বহুকোষী জীবের দেহ অসংখ্য কি নিয়ে গঠিত? এবং তাহলে মানুষের বহুকোষী জীবের দেহ কি শুধু অসংখ্য দেহকোষ নিয়ে গঠিত, শুধু জনন মাতৃকোষ নিয়ে গঠিত, না অসংখ্য দেহকোষ এবং জনন মাতৃত্ব কোষ নিয়ে গঠিত? সোজা স্যার বলতে আমরা বলে যাচ্ছি, হয়ে যাচ্ছে। তাই স্যারের সঙ্গে সঙ্গে আবার পড়াটা মগজে রেখে রেখে গেলে পরেই তো পড়াটা দেওয়া হয়ে যায়। দেবকে নির্দিষ্ট প্রজাতির জীবদেহের প্রতিটি দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা নির্দিষ্ট না অনির্দিষ্ট? যৌন জনন সম্পন্নকারী জীবদেহের পুংজনন কোষ এবং স্ত্রীজনন কোষের মিলনে কিসের সৃষ্টি হয়? কিসের ফলে যৌন জনন সম্পন্নকারী জীবদেহে পুংজনন কোষ এবং স্ত্রীজনন কোষের মিলনে অপত্য জীবের সৃষ্টি হয়। কিন্তু জনন কোষের ক্রোমোজোমের সংখ্যা যদি দেহকোষের
সমান হয় তাহলে অপত্য জীবে দেহকোষের ক্রোমোজোম সংখ্যা পূর্বে দ্বিগুণ হবে, তৃতীয় হবে, চতুর্থ হবে। কি হলে দ্বিগুণ হবে তাহলে? আবার উপাস থেকে পড়ে এসো, কি হলে দ্বিগুণ হবে দেখো। ওপাশে যাও, কি লেখা আছে বলো। লেখা আছে যে যদি জনন কোষে ক্রোমোজোমের সংখ্যা দেহ কোষে সমান হয় তাহলে অপত্য জীবের দেহ কোষের ক্রোমোজোম সংখ্যা পূর্বে দ্বিগুণ হয়ে যাবে। এটা একটা ফর্মুলা, মনে রাখবে, সবসময় আসতে পারে, ইম্পর্টেন্ট জায়গা। এভাবে বংশ পরম্পরায় চলতে থাকলে জীবকোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা ক্রমান্বয়ে বাড়ার ফলে পিতামাতার সঙ্গে সন্তানের সাদৃশ্য থাকবে না। এই সমস্যার সমাধানের জন্য প্রকৃতির আনুকূল্যে জীবের জনন মাতৃকোষে এই বিশেষ ধরনের কোষ বিভাজন অর্থাৎ মিওসিস কোষ বিভাজন ঘটে। যদি এইভাবে ক্রমাগত ক্রোমোজোমের সংখ্যা দ্বিগুণ হতে থাকে তাহলে কি তার ফল দাঁড়াবে? তার জন্য প্রকৃতি কি তৈরি করেছে না, মাতৃকোষে বিশেষ ধরনের কোষ বিভাজন অর্থাৎ মিওসিস কোষ বিভাজন ঘটে। মিওসিস কোষ বিভাজন না ঘটলে কি হবে? মিওসিস কোষ বিভাজন না ঘটলে কি হবে তাহলে? ক্রোমোজোমের সংখ্যা দ্বিগুণ হবে এবং বাবা মায়ের সঙ্গে সাদৃশ্য থাকবে না। সেই জন্য আমরা মিওসিস কোষ বিভাজন ঘটাই, ঠিক আছে? মানে এটা প্রকৃতি ঘটায় মায়ের গর্ভে, হয়ে গেল। এবারে মিওসিস ঘটার প্রধান কারণগুলো কি কি পড়ে গেল দেখো। একটা হচ্ছে প্রধানত শারীরবৃত্তীয় পরিবর্তন ও প্রয়োজনের তাগিদে মিওসিস প্রক্রিয়াটি প্ররোচিত হয়। 2, সংশ্লিষ্ট দেহকোষ নিঃসৃত হরমোন জনন মাতৃকোষগুলোকে মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হতে উদ্বুদ্ধ করে। 3, সাধারণত আরএনএ এর পরিমাণ অপেক্ষা ডিএনএ এর পরিমাণ বৃদ্ধি পেলে মিওসিস প্রক্রিয়াটি প্ররোচিত হয়। তাহলে কখন মিওসিস প্রক্রিয়াটি প্ররোচিত হয়? হ্যাঁ, আর কখন হয়? আর কখন হয়? শারীরবৃত্তীয় পরিবর্তন ও প্রয়োজনের তাগিদে। আর কখন হয়? দেহকোষ নিঃসৃত হরমোন জনন মাতৃকোষগুলিকে মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হতে উদ্বুদ্ধ করে। আমরা দেখেছি যে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে একটা জাইগোট হলো, জাইগোট থেকে ভাঙলো, বেরিয়ে 4টি হলো, 5টা হলো, তারপরে এটা টোটাল পুরো মানুষের সৃষ্টি হচ্ছে। দেখেছো ডিভিশন গুলো? হ্যাঁ, ঠিক আছে। মিওসিসের প্রকারভেদ, বিভিন্ন জীবে বিভিন্ন সময় মিওসিস সংঘটিত হয় এবং এর উপর নির্ভর করে মিওসিসকে কতি ভাগে ভাগ করা যায়? কি কি? বাহ, তাহলে এই প্রকার বিভাজনে ডিপ্লয়েড স্পোরোফাইট বা ডিপ্লয়েড গ্যামেট মাতৃকোষে বা জনন কোষ বা গ্যামেট উৎপন্ন হওয়ার জন্য মিওসিস বিভাজন ঘটে। অধিকাংশ প্রাণী ও কয়েকটি নিম্ন শ্রেণীর উদ্ভিদে এই ধরনের বিভাজন দেখা যায়। তাহলে গ্যামেটিক মিওসিস কোথায় দেখা যায়? বাহ, এখানে কি হয়? ডিপ্লয়েড কি হয় অথবা ডিপ্লয়েড গ্যামেট মাতৃকোষের থেকে জনন কোষ বা গ্যামেট উৎপন্ন করে, তাই তো? তারপরে কি হচ্ছে? স্পোরিক মিওসিস। এই প্রকার বিভাজনে ডিপ্লয়েড স্পোরোফাইটে অবস্থিত স্পোর মাতৃকোষের মিওসিস বিভাজন, মানে মিওসিস বিভাজনটা কখন করে না, যখন এই প্রকার বিভাজনে ডিপ্লয়েড স্পোরোফাইটে অবস্থিত স্পোর মাতৃকোষের বিভাজন করে। তাহলে স্পোরিকে কি করে না, ডিপ্লয়েড মানে এই প্রকার বিভাজনে ডিপ্লয়েড হয় কিন্তু স্পোরোফাইটে অবস্থিত স্পোর মাতৃকোষের বিভাজন, ফলে হ্যাপ্লয়েড স্পোর কি হয়? গঠিত হয়। তাহলে আমরা যদি বলি যে স্পোর মাতৃকোষের মিওসিস বিভাজনে কি তৈরি হয়? হ্যাপ্লয়েড স্পোর তৈরি হয়। নিষেক ও জনন কোষ গঠনের মধ্যবর্তী কোনো এক সময় কি বিভাজন ঘটে? বা সব কোন ধরনের উদ্ভিদে এই ধরনের বিভাজন ঘটে? বা তারপরে কি? জাইগোটিক মিওসিস। এই প্রকার বিভাজনে নিষেকের ঠিক পরে মিওসিস কোষ বিভাজন ঘটে এবং এই ক্ষেত্রে জাইগোটটি একমাত্র ডিপ্লয়েড অণু এবং জাইগোটের পরিস্ফুটনের পরে হ্যাপ্লয়েড গ্যামোফাইটের গঠনের জন্য এই কোষ বিভাজন ঘটে। তাহলে এটা কোন কোষ বিভাজনের? এটা কার জন্য ঘটে না, হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট গঠনের জন্য এই কোষ বিভাজন ঘটে। এবং এরপরে মিওসিস কোষ বিভাজন ঘটার সময় জাইগোটটি কটা অণুতে ভাঙে না, ডিপ্লয়েড অণু এবং জাইগোটের পরিস্ফুটনে বিভক্ত হয়। কোথায় দেখতে পাওয়া যায়? হ্যাঁ, মিওসিসকে হ্রাস বিভাজন বলার কারণ কি? দাগ দিয়ে নাও। মিওসিসের বিভিন্ন দশা কি কি?
হ্যাঁ, আমরা আগেও পড়েছি। মিয়োসিস বিভাজনের প্রক্রিয়াটি দুটো দশার সাহায্যে ঘটে, যেমন প্রথম বিভাজন এবং তৃতীয় বিভাজন। প্রথম বিভাজনে কি হয়? দুটি হ্যাপ্লয়েড অপত্য সৃষ্টি হয়। দ্বিতীয় বিভাজনে কি হয়? বা প্রথম বিভাজনের পূর্বে কি দশা ঘটে? এই দশা এবারেও এসছে, দেখেছিস তো কত ইন্টারফেস দশা, জি দশা, এস দশা, সবকটা কোশ্চেনই ক্লাসে আলোচনা হয়েছে। পড়া হলো এই কোশ্চেন গুলো। হ্যাঁ, যেগুলো সেল স্ট্রাকচার আর সেল ডিভিশন থেকে এসেছে, যে চারটে কোশ্চেনই আমরা ক্লাসে আলোচনা করছি। হ্যাঁ হ্যাঁ, ক্লাসে পড়ানো হয়নি। তারপরে তোর ওই দশা, জি দশা, টি দশা, তারপরে তোর হ্যাপ্লয়েড ডিপ্লয়েড এর যেটা ছিল না, মিওফিসি, কি জানো, 53 নম্বর কোশ্চেনটা, মাইটোসিসের দশাগুলো। আচ্ছা, প্রথম বিভাজনের শেষে এবং দ্বিতীয় বিভাজনের পূর্বে কি হয়? ইন্টারকাইনেসিস ঘটে, ইন্টারফেজের সংশ্লেষের কাজ ঘটে, কিন্তু ইন্টারকাইনেসিসের সংশ্লেষে কাজ ঘটে না। তাহলে কোথায় সংশ্লেষ কাজ ঘটে না আর কোথায় ঘটে? আচ্ছা, এবারে এই পুরো চারটা করে নেবে। প্রোফেজের কি কি দশা? মিয়োসিস বিভাজনে, মিয়োটিক বিভাজনে, ক্যারিওকাইনেসিসের কটা দশা? কনসেন্ট্রেশনই তো নেই। আবার মেটাফেজের কটা দশা? মেটাফেজের 5টা দশা। আবার তোর হয়ে গেল। এইটুকু জিনিস চলছি, পড়াচ্ছি, তাও কনসেন্ট্রেশন রাখতে পারছিস না। দ্বিতীয় মিয়োটিক বিভাজনে কটি দশা? সাইটোকাইনেসিসের কটি দশা? ক্যারিওকাইনেসিসের কটি দশা? সবকটা দশা মুখস্থ করে নিবি। জানি আমিও পড়া, আমিও জানি, তোরা পড়বি না। বাবা মায়ের পয়সা ধ্বংস করতে এসছিস, বাবা মায়ের আজ পর্যন্ত পয়সাই ধ্বংস করেছিস, পুরো কাজের কাজ করে দিয়েছিস বাবা মাকে। বাবা মাকে খুন করলো তোদের পিছনে টাকা চলে। এবার চোখের দিকে তাকাবার সাহস নেই, চোখের দিকে তাকিয়ে আর কথা বলার কারোর সাহস নেই। হ্যাঁ, তোদের ভয় লাগে না জীবন নিয়ে? হ্যাঁ, তুই আগে বলে তোমার জীবন নিয়ে ভয় লাগে? কি লাগে? মানে ভয় পেয়েও কি তাও কিছু করতে ইচ্ছা করে না? জীবন নিয়ে ভয়টাই লাগে কিছু? ভবিষ্যৎ নিয়ে ভয় লাগে? ভবিষ্যৎ তাও লাগে না? মানে না আছে ভবিষ্যতের চিন্তা, না আছে জীবনের চিন্তা, না আছে আগামী দিনের চিন্তা, মানে পুরোটাই কি ধরা আছে যে 1/1, মানে বাবা মা সারা জীবন দেখবে, এটা আর কি, মানে ধরাই আছে, তাই তো? আর বাবা মা বয়স হলে তখনও দেখবে, তাই তো? আচ্ছা, না বাবা মার পরে কে দেখবে? তোরা কি ভেবে রেখেছিস বাবা মার পরে কে দেখবে? আর তোরা দেখবি? বল, এটা বল, একটু শুনে নিবি। বাবা মার পর কে দেখবে? হ্যাঁ, বিয়ে তো হবে, হাজবেন্ড দেখবে। হ্যাঁ, বিয়ের পরে বর দেখবে। তাহলে কি করবি? বরেদেরও তো বর্বর অবস্থা। তোরাও যেরকম ফাঁকিবাজ, বরেরাও তো সেরকম ফাঁকিবাজ, হবু বরেরাও তো সেরকম বর্বর, তোরাও বর্বর। হ্যাঁ, তাতে সে কি করে কি বরেরা দেখবে? তো দেখতে পাবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই এআই এর যুগে কে কাকে আর পালবে? এখন নিজেকে পালতে গেলে জান পয়লা হয়ে যাচ্ছে। জানিস কি এটা, যে এখন নিজেকেই পালতে গেলে জান পয়লা হয়ে যাবে। আর তোরা ভাবছিস বর পালবে, বরের চাকরি বাকরি হবে, ছেলেপুলেগুলোরও চাকরি হবে? মানে তোদের যারা বয়ফ্রেন্ড, ছেলে ফ্রেন্ড বা ছেলেদের যারা দেখিস, তাদের মনে হয় তারা কি তোদের থেকে খুব বেশি সিরিয়াস, হেভি সিনসিয়ার? নয় তো? তাহলে যদি সিনসিয়ার সিরিয়াস ছেলেগুলো না হয়, তাহলে তারা কি করে তোদের থেকে, মানে তোরা রোজগার করতে পারবি না, অথচ তারা রোজগার করবে? কি করে করবে? নাকি ভাবছিস যারা করবে তাদেরই বিয়ে করবো, তাই তো? তা ভেবে দেখ, জয়েন্ট এন্ট্রান্সে 5,000 র্যাঙ্ক, মনে কর সাপোজ টু 5,000, যদি বছরে
1 লাখ ছেলে দাঁড়াচ্ছে, মেয়ে মিলে, ছেলেদের মিলে। আর প্রতি বছরে মেয়ে ছেলে মিলে পরীক্ষা দিচ্ছে 6 লাখ। তাহলে 1 লাখ ছেলের জন্য তো 1 লাখ মেয়ে, সেখানেও রিজার্ভ, সেখানেও তো লড়াই হবে। তাহলে সেই ছেলেটাকে মনে করেন একটা ছেলে খুব সাকসেসফুল, তাকে পাওয়ার জন্য যে সিকিউর ইন্স্যুরেন্স, মানে ওর কাছে গেলে বাবার মতো সারা জীবন খাওয়া দাওয়া থাকা পড়া পকেট মানি রোজগার সবকিছু হয়ে যাবে। কারণ কোনো মানে ছেলে তো তোরা বিয়ে করবি না, মানে বেকার ছেলেকে তো বিয়ে করবি না, ধরে যেতে পারে। ছেলেগুলো তো পুরো ভবিষ্যৎ অন্ধকার, তোদের ভবিষ্যৎ গুলো কি হবে? সেই ছেলেটা, যে ছেলেটা মনে করো সাকসেসফুল, সে তোকে বিয়ে করবে? আর যত সাকসেসফুল ছেলে তার থেকে তো আনসাকসেসফুল মেয়ে বাজারে বেশি হয়ে গেছে। তাহলে এবারে সাকসেসফুল ছেলে কতগুলো আনসাকসেসফুল মেয়েকে বিয়ে করবে? নাকি ওটাও ধরে রেখেছিস বাবা মা ঠিক দেখে শুনে একটা না মালদার পার্টি থেকে বিয়ে দিয়ে দেবে, পয়সাওয়ালা ছেলেদেরকে বিয়ে দিয়ে দেবে, তার আবার পয়সায় বসে বসে খাবো। এখন বাবা মার অন্ন ধ্বংস করছি, তারপরে গিয়ে তার অন্ন ধ্বংস করবো, মানে এরপরে বরের অংশ ধ্বংস করবো, এখন নিজেদের বাবা মায়ের অন্ন ধ্বংস করছি, মানে ধ্বংসকারী প্রজন্ম হিসেবে বেঁচে থাকবি নাকি? মানে তোদের সাহসটা কোথা থেকে হয়? মানে আমি এইটুকু জাস্ট বুঝতে পারছি না, মানে তোদের ফিউচার নিয়ে কোনো টেনশন নেই না? মানে ওই তোদের শেষ সিকিউরিটি আছে না যে বরের পয়সা বসে খেয়ে নেবো, রোজগার পাতি না করতে পারলেও বিয়ে করে বরের সংসারে গিয়ে বর আমাদের খাইয়ে দেবে, এরকম কিছু সিকিউরিটি নিয়ে আছিস না? সেই জন্য পড়াশোনার কোনো ইচ্ছা নেই। আরে না হলে তো আছে স্যার, বাবা মা দেখে শুনে একটা বিয়ে দিয়ে দেবে, আর নইলে আছে ছেলে যা হোক করে রোজগার মোজগার করে আনবে, আমরা খেয়ে নেবো, সবারই তো চলে যাচ্ছে, কি আর আছে। একটা লাইফ লিস্ট বেরিয়েছিল দেখেছিস তো ইনকামে? তুই বল, তুই মাসে কত টাকায় স্যাটিসফাইড হতে পারে? সংসার তো চালাস না, জানিস না সংসার চালানোর খরচা বা সংসারের খরচা, তোকে কত টাকা এনে দিলে তুই সংসার চালাতে পারবি সেটাও কি জানিস? তবে কেউ জানিস? যদি আমি তোকে বলি যে 10,000 টাকায় সংসার চালাতে হবে, পারবি? সংসার চালাতেও পারবি না। কত টাকায় পারবি? বেশি কত? কত দিলে সংসার চালিয়ে দিবি বল? সংসার চালাতে 10,000 কিছু হয় না, একা হয়ে যায়। তুই একা রোজগার করতে পারবি 10,000 টাকা? তোর যোগ্যতা আছে 10,000 টাকায় বাজারে একা রোজগার করতে পারবি? বা কেউ পাচ্ছে, পারবে? পাচ্ছে না, পারবে না। তুই 10,000 টাকা রোজগার করে দেখা, পারবি না। আচ্ছা, এবারে যদি একা মনে কর না হলো, দোকা হলো, 3কা হলো, 4কা হলো, কত লাগবে? কটা লাগবে রে? বল বল বল। হ্যাঁ, সংসার চালাতে কত টাকা লাগবে সেটাও জানিস না তো? মানে তোদের ভবিষ্যৎটা কি কিছুই জানিস না? মানে যে হ্যাঁ বাবা যে সত্যি 10,000 টাকায় সংসার চালাতে পারবো না, যে 30,000-এ পারবো, 40,000-এ পারবো, সেটাও জানি না। মানে তোরা মানে দেখ, এই যে বাঘ সিংহ তারা কিন্তু জানে তাদের বেঁচে থাকার জন্য কি করতে হবে, বা কাক পক্ষী কুকুর ছাগল বেড়াল এরা জানে যে কি করতে হবে বলতো? সকালে ঘুম থেকে উঠতে হবে, খাবার জোগাড় করতে হবে, নিজের খাবার নিজেকে খেতে হবে, নিজেকে নিজের বেঁচে থাকতে হবে, এবং তারপরে নিজের প্রোটেকশন নিয়ে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। এই এই পুরো যে জন্তু জানোয়ারদের যে মানে পুরো প্রজাতিটা, এরা কি নিজেদের স্ট্রাগলটা নিজেরা করে না, এদের হয়ে এদের বাবা মা স্ট্রাগল করে দেয়? দুধ খাওয়ার পর থেকে নিজেদের স্ট্রাগলটা নিজেরা করে তো। তোরা আজকে কত বছর, 18-19 হতে চললো তো, 17-18, এখনো পর্যন্ত আশ্রিত, এখনো পর্যন্ত বোঝা, নিজের টুকু নিজে করবার ক্ষমতা হয়েছে তোদের? একটা কুকুর ছাগল বেড়াল কাক পক্ষী পিঁপড়ে মাছি জন্মের পরে ডিম, ডিম থেকে বেরোলো বা কোলে বাচ্চা দুধ খেলো যতদিন, তারপরে কিন্তু যেদিন থেকে খাবার শিখে গেল তখন কি কুকুরের মাটা বা গরুর মাটা বা আর যে কোনো জীবের মা খাবার এনে আর বাচ্চাটাকে খাওয়ায়? সে নিজেকে নিজে জোগাড় করতে হবে তাকে। তোরা তোদেরটা জোগাড় করবি কর। 18 বছর হয়ে গেল এখনো তোরা তোদেরটাই জোগাড় করতে শিখবি না। আবার ওদিক থেকে লাস্টে মনে কর 50-এর পরেও আর জোগাড় করতে পারবি না, বুড়ো হয়ে যাবি।
তাহলে এদিকে 18 শেষ, 20 শেষ, ওদিকে বরাবর যদি 60-70 বছর বাঁচিস, ওদিকে 50-এর ঘর থেকে বাকি, মাঝখানে পড়ে রয়েছে 30টা বছর। এই 30টা বছর কি করে কাটবে? আর পরের ওই লাস্টের 20টা বছর কি করে কাটবে বলো? ও সব হাজবেন্ডের চিন্তা, পরের চিন্তা, আমার চিন্তা নেই, তাই তো? এখনকার বরগুলো কিন্তু আর ওই রকম ভালো বর নেই। হ্যাঁ, কি বলছিস? কি বরের পয়সায় বসে খাবি চিন্তা করিস না? তাহলে বাবার পয়সায় বসে খাবি চিন্তা করেছিস? করবো তো, ইনকাম করবো তো, এখনো কত। এখন তো আমরা 26-এ পরীক্ষা দেব। তুই মনে হচ্ছে যে এই যে আজকে এখনো পর্যন্ত সেল স্ট্রাকচারের পড়া দিলি না, এখনো ভাবছিস ওটা কি আছে, ওই লাস্ট মিনিটে বেরিয়ে যাবি। 2026-এ পরীক্ষা কবে যাবি, মানে কবে থেকে অ্যাক্টিভেট হবে? পড়েছি, কিন্তু কালকে রাত্রে পড়া হয়নি পুজোর জন্য। ছট পুজো গেছিলি? না, তাহলে কি পুজোর বাড়িতে। আচ্ছা, পুজোর জন্য হলো না, তাহলে এবার ছট পুজো, জগদ্ধাত্রী পুজো তো চলবে, তা কার্তিক পুজো আছে আমার সামনে, বন্ধু বান্ধবদের বাড়িতে আবার কার্তিক পুজোয় যাবি, তাহলে কার্তিক পুজোয় হবে না। 26-এ পড়বিটা কবে থেকে? 26-এ জানুয়ারি থেকে? তাহলে করবো তো রোজই ভাবছিস, কিন্তু তুই নিজেও জানিস যে তোর প্রোগ্রেশন ইজ বিগ জিরো। সারাটা জীবন শুধু সাফার, মানে নিজের পরিচয় বাঁচবি না। তো আমি বলছি না যে তোদের কোনো ভালো 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 বর পেলে যদি সৌভাগ্যবশত পাস, একমাত্র তোদের বুদ্ধি। কারণ দেখ, বাবা মা তো আর 22-25-এর পরে বা খুব বেশি হলে 27-28-এর পরে কি টানবে? আর যদি টানে লাকি, বাবা মার সঙ্গে দেখে নেয়, যদি বলে যে 27-28-এর পরেও টানবে, কারণ বাবা মাও তো বুড়ো হবে। হ্যাঁ, এবার বাবা মাও কতদিন চাকরি করবে, বাবা মাও কতদিন ব্যবসা বাণিজ্য করবে, কতদিন ধরে তোদেরকে পালবে খাওয়াবে, এটা বিরাট ফ্যাক্টরের উপরে যদি বর পেয়ে যাস ভালো, তাহলে খুব ভালো, বাকি জীবনটা কাটিয়ে দিবি তার ধারে। কিন্তু সব জীবনটাই কাটাবি পরজীবী হয়ে। মানে তোদের পরিচয় ডটার অফ ফাদার নেম, ওয়াইফ অফ হাজবেন্ড নেবে। তোদের অস্তিত্ব হচ্ছে ডটার অফ অ্যান্ড ওয়াইফ অফ। তোদের নিজের কোনো পরিচয় হবে? তোরা নিজেরা কনফিডেন্ট? কি রিল করে হবে, ইনস্টা করে হবে? না, তাহলে কি করে হবে? হাউ? মানে ডটার অফ ওয়াইফ অফ যদি না হয়, তাহলে বাকি পরিচয়টা কি করে হবে? মানে তোদের মনে হচ্ছে বাজারে কম্পিটিশন নেই না? তোর মনে হচ্ছে বাকি বিয়ে যারা জেএম পাস দেবে, নিট দেবে, তারা সব তোর স্ট্যান্ডার্ডই আছে, তাই তো? ঠিক তো? তাদের বিট করে দিবি, মানে তারা কি, যখন তুই বিট করার জন্য জেগে উঠবি, মনে কর আর একটা ভালো কথা বোঝায় তোদের, মনে কর 2 মাসের তুই ভলক্যানো জেগে উঠেছিস, ঠিক আছে, হেভি করছিস, যে মেয়েটা এখন তোদের থেকে এগিয়ে আছে, নিটে জেম পাসে এনএম জিএনএম, সেই মেয়েটা কি তখন ওই 2 মাস ঘুমিয়ে পড়বে তোরা জেগেছিস বলে? যে মেয়েটা এখন থেকে, যে বা যারা জেগে গেছে বা জেগে আছে, নাকি তোদের মনে হচ্ছে সবাই ঘুমোচ্ছে? যদি এটা ধরে নিস যে স্যার বাদ দিন, সব আমাদের মতোই, তাহলে কিচ্ছু বলার নেই। সব ছাত্রছাত্রী যারা নিট জেম পাস এনএম জিএনএম দেবে, তারা কি সবাই তোদের মতন ফাঁকি বাজ দি টু দি পাওয়ার ইনফিনিটি এখন এটা ধরে রেখেছিস? তাহলে তাহলে তোরা আরো জেগে উঠবি, তারাও জেগে উঠবে। আর নাকি তুই ভাবছিস আমরা যখন স্যার জেগে উঠবো আর তারা কোথায় পালাবে, তা আমি তো, আমরা তো ফাটিয়ে দেবো। মানে তোরা যখন জেগে উঠবি, তারা তখন ঘুমিয়ে পড়বে। যারা এখন জেগে আছে এত আগে থেকে সিনসিয়ারলি, তারা তোদের সঙ্গে জাগবে না। তোদের গেম প্ল্যানটা আমাকে একটু বলবি প্লিজ, যে স্যার শুনুন, টেনশন নেবেন না, দিস ইজ আওয়ার গেম প্ল্যান, and in that way we will succeed the exam or we will crack the exam. Do you have any plan? প্ল্যান ছাড়া কি কেউ কোনো কিছু করতে পারে রে? হবে? প্ল্যান আছে কিছু রেডি? আমাকে একটা একজন এসে বল যে স্যার আমার দিস ইজ দ্য প্ল্যান, মাই প্ল্যান। তোরা প্রত্যেকে জানিস তোরা ফাঁকি মারছিস, তোরা প্রত্যেকে জানিস তোরা তোদের নিজের পায়ে কুড়ুল মারছিস, তোরা প্রত্যেকে জানিস তোরা পিছচ্ছিস,
তোরা প্রত্যেকে জানিস দিনে দিনে তোরা অবনতির দিকে এগোচ্ছিস। অবনতি মানে তোদের কেরিয়ার ডুম, কেরিয়ার ফিনিশ। এবং তোরা এটাও জানিস জীবনে তোদের দ্বারা কিচ্ছুটি হবে না, তোদের দ্বারা কিচ্ছুটি হবে না। কেন হবে না? কারণ তোদের থেকে বাজারে আরো অনেক ছেলে মেয়ে এগিয়ে আছে বা এগিয়ে তারা কাজ করছে। তারা তাদের বাবা মায়ের হয় শাসনে করছে, নয় নিজের চাহিদায় করছে। কিছু ছেলে মেয়ে কেরিয়ারিস্টিক আছে, এরকম কেউ আছে তোদের বন্ধু বান্ধব? কেরিয়ারিস্টিক বন্ধু বান্ধব আছে? হ্যাঁ, তোদের কোনো বন্ধু বান্ধব কেরিয়ারিস্টিক এরকম কেউ আছে? মানে কেরিয়ারিস্টিক ইন দ্য সেন্স যারা কেরিয়ার নিয়ে ভেরি সিনসিয়ার, ভেরি সিরিয়াস, ভেরি কনসাস? নেই তো? আছে না নেই? এই না যদি থাকে তার মানে হচ্ছে তোরা যে সঙ্গটা চুজ করেছিস সেই সঙ্গটা হচ্ছে পুরো অপদার্থের দল, ভেড়ার দল। আর ওই অপদার্থের দলে মিশে তুইও ভেড়া হয়ে গেছিস। জানিস তো বাঘও যদি ভেড়ার দলে মিশে থাকে, বাঘও দুদিন পরে ঘাস খাবে, হ্যাঁ কি না? বুঝতে পারছি রে? কথা বোঝা যাচ্ছে? তোদের বন্ধু বান্ধবদের মধ্যে কেউ আছে যারা সুপার অ্যাচিভার, সুপার পড়ুয়া? হ্যাঁ আছে? কেউ আছে? তোর আছে? কি রে, আছে? না না, ওরকম নয়। যাদের সঙ্গে ডেলি কল, ওর বন্ধু মানে ক্লাসের বন্ধু, তোর বন্ধু নয়। ওর নাম বসতে বন্ধু, তো ফেসবুকে শাহরুখ খানও তোর বন্ধু। তুই কত অ্যাচিভারের বন্ধু ফেসবুকে। তো ওই ফেসবুকের বন্ধু হচ্ছে দূরত্ব বন্ধু, কাজে আসে না। ফেসবুকের বন্ধু কোনো কাজে আসে? ইনস্টাগ্রামের বন্ধু কোনো কাজে আসে? ফেসবুক ইনস্টাগ্রামের বন্ধুরা কোনো কাজে আসে না। ওরা শুধু তোকে পাম্প খাওয়াবে, দেখ আমি কত ভালো রেস্টুরেন্টে খেলাম আর কত ভালো ড্রেস করলাম, আর তুইও ওকে দেখানোর জন্য রেডি হচ্ছিস কত ভালো ড্রেস করলাম, কত ভালো রেস্টুরেন্টে গেলাম, কত ভালো ভালো জায়গায় বেড়াতে গেলাম। নিজের পয়সায় নয়, মানে ম্যাক্সিমাম হয় বরের পয়সায়, নয় বাপ মায়ের পয়সায়। হ্যাঁ, ওই জন্য বেশি শো অফ কারা করছে? ফেসবুকে মেয়েরা করছে, বললে খারাপ লাগবে। ইনস্টাগ্রামে বেশি শো অফ করা করছে, মেয়েরা করছে, ছেলেরাও করছে যারা বাপের হোটেলে আছে এখন। তাহলে বাপের হোটেলে থেকে শো অফ করা যায়? বাপের হোটেলে থেকে শো অফ করে তোরা কি করতে চাইছিস? কিছু কি তোরা প্রুভ করতে পারবি? বাবার হোটেলে থেকে শো অফ করছিস। তাহলে ফেসবুকের বন্ধু বা তোর ক্লাসের বন্ধু দিয়ে কাজ হবে না। তোর সঙ্গে কটা তোর কাছের বন্ধু কজন আছে যাদের সঙ্গে তোদের রোজের যোগাযোগ, কথাবার্তা হয়, ফোনাফুনি হয়, বা দুঃখ হলে তার সঙ্গে কথা বলি, এরকম বন্ধু সার্কেল আছে তো? হ্যাঁ, 4-5 জনের। তার মধ্যে কেউ আছে যারা মানে তোকে সামনে বলে আর ডিস্টার্ব করিস না, আমার পড়ার টাইম, এখন আমি পড়তে বলছি, সকালে উঠে ডিস্টার্ব করবি না, দিস ইজ মাই এই টাইম, ওটা আমার ওই পড়ার সময়, আমি এখন রিভিশন করবো, এখন ডিস্টার্ব করবি না, আমি পড়বো না কারণ আমার ওটা পড়া কমপ্লিট করার সময়? নাকি চল রে একসাথে দেখ, হাসি দেখ, হাসি দেখ। হাসিগুলোই প্রমাণ করে দিচ্ছে যে কি কথা বলছে স্যার। আর সব থেকে হচ্ছে কি রে, আজকে জানি নাকি ওখানে ফাংশন হচ্ছে, সুনিধি চল নাকি জানো তোদের এখন, বা অরিজিন না কে আছে তোদের সব? ওই জুবিন টুবিন আছে, মনে গেছে? আচ্ছা, ওই কে আছে, ওর ফাংশন দেখতে যাবি? হ্যাঁ চল, আজকে চল একটা বিবেকানন্দ রেস্টুরেন্টে, ঝুলন্ত রেস্টুরেন্টে খেতে যাবি? চ। আজকে চ, আজকে অ্যাকুয়াটিকা যাবি? চ। এই বন্ধু বেশি না? না আমি যেতে পারবো না, আমাকে পড়তে হবে, আমার সামনে পরীক্ষা, কালকে মক টেস্ট আছে, এখন আমি পড়বো। এরকম বন্ধু কটা আছে? নেই। সঙ্গটা পারে। তোদের মেন প্রবলেম কি হয়ে গেছে বলতো? তোদের সঙ্গ দোষ হয়ে গেছে। তোরা যে সঙ্গে মিশছিস, যে বন্ধু বান্ধবদের সার্কেলে মিশছিস, তা মানে তুইও তাদের জন্য ডেস্ট্রয়ার, আর তারাও তোর জন্য ডেস্ট্রয়ার। তোদের যদি একটা বন্ধু বান্ধবের গ্রুপ এরকম হতো যার মধ্যে যারা তোদের ক্লোজ ফ্রেন্ড, মনে কর এরা দুজনে ক্লোজ ফ্রেন্ড, ও যদি হাইলি সিনসিয়ারলি পড়তো, ওর ওপর ইম্প্যাক্ট পড়তো কি না পড়তো? কি রে, পড়তো? ও ফাঁকিবাজ, ও ফাঁকিবাজ, যৌথভাবে যমজ ফাঁকিবাজের জন্ম দিয়ে দিয়েছে। অতএব তুইও বলছিস না, আমিও বলছি না, তুই আর বেশি পড়ছে, আর দেখাচ্ছে, যে পড়বে তাকে আবার উল্টে বেশি পড়ছে দেখাচ্ছে, মেধাবী পড়ে দেখাচ্ছে, পড়ে একেবারে দেখাচ্ছে কি কেউকেটা হবে, খালি দেখাতে পড়ে, খালি পড়া পড়া, জ্ঞানী হবে, জিজ্ঞাসাগর হবে, বলে তাকে ছেড়ে দিবি, ছেড়ে দিবি, একদম রাম চাটান চাটান দিবি। বিদ্যাসাগর কত পড়ছে, খালি পড়ে, বই নিয়ে বলতে পড় বাবা, ধ্যান ধ্যান, মানে তাকে, মানে নিজের ফ্রাস্ট্রেশনটাকে লুকোবার জন্য তাকে চাটিস। তাকে কেন চাটিস? যে পড়ছে বলছে আমি পড়বো, আমি এখন পড়বো না,
তাকে এই জন্য চাটিস যে তুই পড়বি না, অর্থাৎ সে পড়ছে, তাকে হ্যাডা করে আমি ভালো, সে ছোট, তাকে ছোট করো, অর্থাৎ তাকে চাটলি, তেড়ে তেড়ে চাটলি, জয়েন্টের রেজাল্টটা বেরোলো, তুই গাপ্পা গেলি, সে ফার্স্ট ক্লাস পেয়ে বা টপ র্যাঙ্ক করে পিজিতে ভর্তি হয়ে গেল। তো চাটার কি নমুনা রইলো, তো চাটার কি মানে রইলো? চাটার কোনো মানে রইলো না। এবারে সে যখন হয়ে বেরোলো, তারপরে হ্যাঁ ও নিশ্চয়ই বাপ পয়সা খাইয়ে ভেতর দিয়ে করিয়েছে, ও নিজে থেকে থোড়ি না পেয়েছে, ঘুষ দিয়ে করেছে, ও ভেতরে ভেতরে টাকা পয়সা দিয়ে করেছে, ওর নইলে চ্যানেল ছিল, কোথাও থেকে কোশ্চেন কিনেছে, আবার ইগো স্যাটিসফাইড করছিস, মানে নিজে পাসনি, যে পেয়েছে তাকে এবার হ্যাঁ ও পাওয়াটা 2 নম্বরই পাওয়া। আচ্ছা, সেটা বলতে বলতে হলো, হয়ে আবার দেখছিস সে সরকারি চাকরির পরীক্ষা দিবে, এক চান্সে সরকারি চাকরি, ও তো প্রফেসরের সঙ্গে হ্যাঁ স্পেশাল রিলেশন, ওই করে তাই করে চাকরিটা পেয়েছে, টাকা দিয়ে পেয়েছে, নইলে অত ভালো পেয়েছিল না। আমি পাইনি, এটাকে স্যাটিসফাই করবার জন্য যে ভালো পড়ছে, প্রথমে যখন সে বলছে কি রে বেড়াতে না পড়ছি, বলছে দেখাচ্ছে পড়া ওর পড়ে আবার কি করে দেখবো বলে ছেড়ে দিলি। তারপরে যখন সে র্যাক করলো, আবার তাকে উল্টে ছাড়ে দিলি, 2 নম্বরই করে পেয়েছে, ঘুষ পেয়েছে, ও কোথাও চ্যানেল দিয়ে সোর্স দিয়ে পেয়েছে, আবার ছেড়ে দিলি, আবার সিগো স্যাটিসফাইড করলি, আবার যখন সে সরকারি চাকরি পেলো, আবার তাকে চাকরি। একটা কথা, যে কোনো গরিব মানুষ বড় লোকদের চাটে না? চাটে। ওই গরিব মানুষটা কি বড় লোকদের চায় না? দেয়। সে কেন চায়? গরিবরা বড় লোকদের চাটে একটাই কারণে, নিজের জায়গাটাকে অ্যাচিভ করতে পারেনি বলে তাকে চেটে নিজের ইগো স্যাটিসফাই করে, কিন্তু নিজে চায় 16 আনা ওখানে যেতে। তোরা কে চাস না পিজিতে সিলেকশন হয় সরকারি চাকরি পেতে? কিন্তু তার জন্য যে ডিভোশনটা সেটা আমরা দেবো না, উল্টে যে করছে তাকে চেটে চাটনি বানিয়ে দেবো। এই যে চাটতে শিখে গেছিস, এই চাটাতেই তোদের কাল। আমি এই যে বললাম যে ওই মেয়েটা যদি আজকে ভালো হতো, ও কিন্তু ভালো হতে বাধ্য হতো, কিন্তু না, ও গাড্ডা আমিও গাড্ডা। এবার তোরা বন্ধু সার্কেলটাও চুজ করিস কিরকম বলতো? যে সারাক্ষণ পড়াশোনা কোশ্চেন আনসার নিয়ে বুকিস আলোচনা, তাকে তোরা এক ধরে করে দিস, তাকে তোদের বন্ধু সার্কেলে রাখবি না, কারণ ওরা হচ্ছে তোদের জন্য পলিউশন, দূষণ। মানে তোরা সাজগোজ করবি, বেড়াতে যাবি, এইটা যখন তোদের মেন্টালিটি, সেখানে কেউ পড়ছে সারাক্ষণ ধরে জঙ্গলি, তোদের রাউন্ডে জঙ্গলি, একটা জীবনে আনন্দ নেই, কিছু নেই, শুধু পড়ে। মানে যারা পড়ে তাদের কি তোরা সম্মান করিস না হ্যাটা করিস? আমাকে এটা বল। সেটা মনে মনে করিস, হিংসাই করিস, জানিস তোমারটা বেরিয়ে গেছে, জানিস যে জীবনে দাঁড়িয়ে যাবে, আমাদের দ্বারা হলো না কিছু, কিন্তু বাইরে মানে বাবা মাকে যখন হয় কি রে মা, ওর মেয়েটা তো এত ভালো রেজাল্ট করলো, আচ্ছা ওর মেয়েটা ভালো রেজাল্ট করলো, শুরু হলো পাঁচালি। তুমি কি জানো মা, ওর এই তাই, ওর এই এতগুলো বয়ফ্রেন্ড, এতগুলো ওর নোট লিখে দেয়, সেই করে দেয়, ওর জন্য এটা করে দেয়, সেটা করে দেয়। মানে মায়ের আর বাবার মগজটাকে ধোলাই করবার, যে মা বা বাবা কেউ বললো যে ওই মাসির মেয়েটা তো ভালো পেয়েছে, সঙ্গে সঙ্গে তোর মধ্যে কি শুরু হয়? হিংসা শুরু হয় না? সত্যি দিদিটা পেয়ে গেল, ঠিক আমি মানে মেনে নিয়েছি না, সেখানেও কি শুরু হয়? বাবা মাকে বোঝানো যে ও যে মনে নেয়, ভুল বলি বল, সবকিছু মেনে নেয়, মনে নেয় না। মনে নেওয়া মানে কি? তোর মনে নেওয়া আর মেনে নেওয়ার মধ্যে পার্থক্য আছে। মনে নেওয়া মানে হচ্ছে যে সত্যি দিদিটা বেরিয়ে গেল, আমি পারলাম না, আমি ব্যর্থ হলাম, আমি রিপেন্টেন্ট, আমি অনুশোচিত, আমি মানে জাস্ট লজ্জিত, মানে আমি সত্যি কথা, আমি মানে ফিলিং সামথিং টোটালি ডিসগাস্টিং। না, তোরা হচ্ছিস পেয়ে গেল তো পেয়ে গেল ভাই, হয়ে গেল, কিন্তু ওর পেয়ে যাওয়াটা যাতে না গ্লোরিফাই হয়, সেটার ব্যবস্থা আমরা কি করব? ফেসবুকে খুঁজে দেখবো কোনো বয়ফ্রেন্ডের সঙ্গে ছবি আছে কিনা, দেখো দেখো, আমরা চাও এরকম ভাবে পার্কে ঘুরতে যাই, আমরা যাই না, দেখছো এই দেখো এই করে গেছে, মা দেখো, আরে বাবা শুধুই পড়াশোনা করে, এমনি কোনো গুণের নেই, এই দেখো এরকম কোনো হেল্প করে না, আমরা তোমার কত হেল্প করি। তার কি কি নেগেটিভ দিক আছে সেটাকে খুঁজে বার করে অ্যানালিসিস করে সামনে স্ক্রিনে সাজিয়ে দিবি, যাতে মা বা আত্মীয় স্বজনরা বলে হ্যাঁ ওই মেয়েটা খারাপ, শুধু পড়াশোনায় খারাপ, তাদের ইগো স্যাটিসফাইড, আমাকে ভালো বলছে, ওকে আর ভালো বলছে না। এই যে তোদের মধ্যে
ওপিং করা, অন্যকে অ্যানালাইজ করা। আমি যে কথাগুলো বলছি সেগুলো তোরা, আমি না বললেও তোরা জানতিস। আমি বলছি তোদের সামনে চকচক করে ডিসপ্লে হচ্ছে রিয়েলিটি গুলো, তোদের ভেতরের মনের অন্তঃস্থলের রিয়েলিটি। যে কোনো যদি যদি নিজেকে সফল করতে হয় না, কি বন্ধু করতে হয় বলতো আগে? যে কোনো অ্যাচিভার্স যারা পৃথিবীতে সফল, অতি সফল, মনে কর যে কোনো সফল লোকের নাম নেই, তারা যে কোনো স্কুলে তাদের ছেলে মেয়েকে পাঠায়। পৃথিবীতে যারা খুব সফল তারা বেছে বেছে কিছু স্কুলে ছেলে মেয়েদের পাঠায়, তাদের ছেলে মেয়েদের। কেন বলতো? যারা পৃথিবীতে রিচ, সুপার রিচ, আল্ট্রা রিচ, তারা কখনোই তোর আমাদের মিডল ক্লাসরা বা লোয়ার মিডল ক্লাসরা বা জাস্ট লেভেল অফ দা মিডল ক্লাস, এরা যে স্কুলে পড়ে সেই স্কুলে তাদের বাচ্চাদের পাঠায়। যত ভালো রেজাল্ট, মনে কর সেই স্কুলে 90%, 92% করে সব পার্সেন্টেজ পাচ্ছে, কিন্তু দেখবি না কোনো সুপার রিচ বা আল্ট্রা রিচের ছেলে সেই ঘরে এসে পড়ছে, সেই স্কুলটাই পড়ছে। মনে কর একটা স্কুল থেকে সিবিএসসি বা ডব্লিউবিসিএসসি বোর্ড থেকে 90% পেয়েছে, বা পশ্চিমবঙ্গে টপ হয়েছে, সিবিএসসি তে টপ হয়েছে, সেই স্কুলে কোনো আল্ট্রা রিচের ছেলে পড়ে না। কেন বলতো? কারণ ওই স্কুলে তোকে মার্কস আর তোকে স্লেভারি শেখায়। তোকে শেখায় তোমাকে সফল হতে হবে, ওই চাকরি পেতে হবে, তোমাকে টাকা রোজগার করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। এই মাইন্ডসেটের সব ছেলেপুলে, আর এই মাইন্ডসেটের স্ট্রাগলিংটাই ওখানে চলে, তাই তো রে? একটা স্কুলে, আমাদের যে কোনো স্কুলে কি স্ট্রাগলিং? একটা ডাক্তার হও, একটা ইঞ্জিনিয়ার হও, একটা জীবনে দাঁড়িয়ে যাও, নিজের পায়ে রোজগার করো। এই স্কুলে রিচ, আল্ট্রা রিচ যারা দুনিয়াকে শাসন করে, পৃথিবীকে শাসন করে, তাদের ছেলেপুলেদের তারা পাঠায় না। কেন? কারণ সেখানে তাদের মাইন্ডসেটটা তৈরি হবে না। মাইন্ডসেটটা কোথায় তৈরি হবে? যে আমি ডমিনেন্ট করব পুরো পৃথিবীকে, পৃথিবীর ইকোনমিকে, পৃথিবীর পলিটিক্সকে, এই পৃথিবীর রাজত্বকে, এর বিজনেসকে আমি ডমিনেন্ট করব। এটা কোন স্কুলে পড়া? কোন স্কুল সেই মেন্টালিটি তোদের তৈরি করে? বা কোন স্কুল তোদের মধ্যে সেই জিনিসটা জানায় যে ইউ বর্ন টু রুল দ্য ওয়ার্ল্ড, ইউ বর্ন টু রুল দ্য ওয়ার্ল্ড। মানে এটা কথাটা বোঝা আসছে? তুমি জন্মছো পৃথিবীকে শাসন করতে, পৃথিবীর পার্ট হতে নয়। পৃথিবীর পার্ট ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, পুলিশ, একটা সরকারি কর্মচারী, আইএস, আইপিএস, এরা কি দুনিয়া শাসন করছে? হ্যাঁ, তোদের যে স্কুলে তোরা পড়িস, যে কেউ পড়ে, সেই স্কুলে কখনো দেখেছিস যে সুপার রিচ, আল্ট্রা রিচরা পড়ছে? আর যে স্কুলে সুপার রিচ আর আল্ট্রা রিচরা পড়ে, সেই স্কুলে কোনো মিডল ক্লাস পড়ে দেখিস? কেন? বলবি স্যার ফিজের পার্থক্য। ফিজের পার্থক্যটা করে রেখেছে কেন? যাতে বেনজল না ঢুকতে পারে। কথাটা বুঝতে পারলি না? শুনতে খারাপ লাগলো। অর্থাৎ আমি যদি এটাকে 10 টাকা দিয়ে হায়ার করতে পারি, তাহলে এখানে কারা ঢুকবে? মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, একদম লো ক্লাস ঢুকবে। শিক্ষা, জ্ঞান, সব বড় বড় ডায়লগ মারবে, কিন্তু জানিস সব ডায়লগের নিচে কিন্তু যদি আমি এটাকে 10 টাকা সেই স্কুলের ফিজ হয়, সেই স্কুলে সবাই দিয়ে দেবে সেগুলো। কিন্তু এই স্কুলে যদি সবাই যায়, তাহলে তাদের রক্ত খারাপ হয়ে যাবে। রক্ত খারাপ হয়ে যাওয়ার মানে কি বুঝিস? রক্ত বলতে আমাদের চিন্তাধারাটা কিন্তু আমরা রক্ত বলি। কি আমরা ভাববো? রক্ত তো ভাই সেই লালই হবে, হিমোগ্লোবিনই থাকবে, হ্যাঁ, আর ওই পি গ্রুপ, ও গ্রুপ, এ পজিটিভ, বি পজিটিভই থাকবে। রক্ত মানে আমরা যেটা বোঝাতে চাই সেটা হচ্ছে চিন্তা ভাবনা। আমরা কি, কেন, তোরা কি, কেন, কোন উত্তর আছে? কোন প্ল্যানিং আছে? না। এইটা হচ্ছে তোরা, তোদের রক্ত, চিন্তা ভাবনা। আর এই স্কুলে যারা পড়বে, সেখানে চিন্তা ভাবনাটা শুরু হবে why you are here. You are here with some purpose. You are here to rule the world. You are here just because you know yourself that why you are here and who are you and what is your purpose in the life and what you will do in the future. Not to score the marks, not to score the 100%, not to score the 80%, 90% score, and not to get a job, or not to become a doctor, not to become an engineer or nurse or advocate or judge. You are here to know how you can rule all the doctors,
how you can rule the judge and advocate, police and IAS and all the world. Who are ruling? Someone is ruling now. আম্বানি ডাক্তার নয়, ভারতবর্ষে প্রচুর বড় বড় ডাক্তার আছে। তো কেউ কোকিলাবেনের মতো লেভেলের হসপিটাল খুলতে পেরেছে? পারলো না। ডাক্তার হলে তুমি ভালো হসপিটাল করতে পারো না। টাটা ডাক্তার, টাটা ক্যান্সার হসপিটাল কি কোনো ডাক্তার করেছে? করেনি। যতগুলো ইঞ্জিনিয়ারিং ফার্ম আছে, লসন এন্ড টুব্রো থেকে শুরু করে বাকি মাহিন্দ্রা, যে কোনো দেখ, তাদের একাডেমিক কোয়ালিফিকেশন দেখ, দে আর নান আদার দ্যান দা ইঞ্জিনিয়ার। দে নট ইঞ্জিনিয়ার, দে আর হায়ার ইঞ্জিনিয়ার। They are born to hire engineer. They are born to hire doctor. They are born to hire law, topmost lawyer, and they are controlling the IAS, IPS, and all these others. এই মাইন্ডসেট তোদের তৈরি হচ্ছে যে তুই IAS, IPS, and all this the super talent কে তুই হায়ার করবি, তাহলে তুই কি ভাব, পৃথিবীর সব থেকে সুপার ট্যালেন্ট কে তুই হায়ার করতে পারিস। বুঝতে পারলে কি বলছি কথাটা? তাহলে তুই কে? তাহলে তোকে কিভাবে রেডি হতে হবে? সেইখানে যদি তোদের মতন 10টা ছেলে, আম্বানি, আদানি, টপ মাইক্রোসফট, গুগল বা এদের মতন সব কোম্পানির বড় বড় মালিক যারা চাকরি করে, সিইও আমি বলছি না, মালিক, তাদের ছেলেরা যদি তোদের সঙ্গে পড়ে, তোদের কি মেন্টালিটি তাদের তৈরি করে ছেড়ে দিবি? বুঝতে পারছিস? আদানির ছেলে যদি তোদের সঙ্গে পড়ে বা আম্বানির ছেলে যদি তোদের সঙ্গে পড়ে, তোরা কি তৈরি করবি তাকে? বুঝতে পেরেছিস? আর তারাও বিলংস অফ লাইফটা তারা কি ভেবে নেবে, মানে ওই জন্য ওই স্কুলে ঢুকতে গেলে বছরে 40 লাখ টাকা দাও বছরে। হ্যাঁ বলো। হ্যাঁ, এটা খুব ভালো কথা। তাদের ছেলেদের সঙ্গে থাকতে গেলে সেই ক্যাটাগরিটাকে তো আগে বিলংস করতে হবে। তোর ক্যাটাগরি তো হচ্ছে ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, নার্স হবো, উকিল হবো, জীবনে চাকরি করবো। হ্যাঁ, কোথায় ঢুকে গেল? তোদের ক্যাটাগরিতে ওরা কবে ঢুকতে এলো? ভাই কি বলতে চাইছিস? হ্যাঁ, তাহলে কি বলতে চাইছিস? ওই জন্যই তো আমি বললাম দেয়ার ইজ আ ডিভিশন। ওই জন্য তো বললাম সিলেকশন অফ বন্ধু। ভালো করে কথাটা আমি কোথা থেকে শুরু করেছিলাম। ওরা এখন বলবি উঁচু নিচু, গরিব বড় লোক, মেয়েছা, সব বড় বড় দার্শনিক ডায়লগ দিবি। আমি দার্শনিক যাবো না, বাস্তব গল্প। তুই একই বাজারে যাস, যেখানে কেউ ইলিশ মাছ কিনছে 2000 টাকা দিয়ে, কেউ লোটা মাছ কিনছে, আবার কেউ পচা মাছ কিনছে, কেউ আবার ভেটকি মাছ কিনছে, ভ্যারাইটিস দেয়ার। তাহলে কি তুই বলবি আমি ইলিশ মাছ কিনছি, ও পচা লোটা কিনছে, কেন ও লোটা কিনবে, আমি আমার ইলিশ মাছটা ওকে দিয়ে দিই, করতে যাস? অথচ খুব দেখাচ্ছিস একেবারে খুব লিবার্টি। নিজের ইলিশ মাছটা কেনার সময় নিজে কিনবো, গলদা চিংড়িটা নিজে কিনবো, পমফ্লেটটা নিজে কিনবো। ও যখন চারা মাছটা কিনছে বা কি বলে তেলাপিয়া মাছটা কিনছে, যে কিনছে তাকে তুই বলতে যাস যে ও তুমি তেলাপিয়া মাছ খেও না, এসো আমার পমফ্লেট মাছটা খেয়ে যাও, আমার ইলিশ মাছটা খেয়ে যাও। বা যে মুরগির ছাট কিনছে তাকে বলিস যে আমি মটন কিনেছি গো, নিয়ে যাও আমার 4 কিলো মটনটা আজকে, বলিস না? তাহলে তারা কেন বলতে যাবে? তাহলে আমার কাছে কথা হচ্ছে সিলেকশনস অফ দ্য গ্রুপ অফ দ্য ফ্রেন্ডস। তোরা যদি বেছে বেছে বন্ধুটাও করে নিতে পারতিস, তাহলেও তোরা অনেকটা এগিয়ে যেতিস। তোদের তো এমনি যেতে দেবে না। ওই যে ওই স্কুলে যারা আসবে তাদের লাইফটা, তাদের শুধু পড়াশোনা শেখায় না বস, তাদের কি কি শেখায়? কিভাবে তুমি পার্টিতে যাবে, কিভাবে তুমি অ্যাটেয়ার করবে, কিভাবে তুমি নিজের এটিকেট শিখবে, কিভাবে তুমি ফোন করবে, কিভাবে তুমি ভাববে, কিভাবে তুমি, ওখানে কোনো র্যাট রেস নেই ওই পড়াশোনা, ওখানে কোনো পড়াশোনার রেস নেই। ওখানে পড়াশোনার থেকে বেশি অন্য জিনিস শেখানো হয়, হাউ ইউ রুল। এটার জন্য তোমাকে কি শিখতে হবে? সবকিছুতে তুমি তাদের ওপরে যাবে কি করে? তুমি এখন ভাবছো রোজগার করবো, আর তারা ভাবছে রোজগার দেবো। ডিফারেন্স ইজ দেয়ার। তুই ভাবছিস টাকা রোজগার করবি, তাই তো? এটাই তো তোদের কনসেপ্ট, যে মাস গেলে 40,000, 50,000, 60,000 টাকা রোজগার করব। আর তারা ভাবছে আমরা পৃথিবীর মানুষকে রোজগার দেব। আমরা পৃথিবীতে 50টা সিএ কে হায়ার করবো, আর সিএ রা স্বপ্ন দেখছে আমি সিএ হব। তারা স্বপ্ন দেখছে আমরা 50টা
এমডি বা সুপার সার্জিক্যাল যারা বিলেত ফেরত ডাক্তার তাদের হায়ার করব। তোরা স্বপ্ন দেখছিস আমরা ডাক্তার হব, কথাটা বুঝতে পারছিস? তাহলে যারা 50টা সুপার মেরিট কে হায়ার করবে তারা কি শিখছে, কি করে তাদেরকে আমি পে অফ করবো, তাদেরকে কি করে চালাবো, তাদেরকে চালাবার জন্য টোটাল ফান্ড আমি কোথা থেকে আনবো, কিভাবে ফান্ড আমি রেইজ করবো, এটাকে সেট আপ করবার জন্য কি করে রান করবো শোটাকে। এর জন্য শিখতে হবে কি, যে আমি যদি ডাক্তার হায়ার করতে চাই তাহলে তোকে কি শিখতে হবে আগে বল? তোকে মিওটিসিস শিখতে হবে নাকি পেশেন্টের সাইকোলজি শিখতে হবে? আজকে এই যে তোরা রিলস দেখছিস, এত রিলস দেখিস, জানিস এর পেছনে আসল কারণটা কি আছে? সাইকোলজি। ফেসবুক হায়ার করে, ইউটিউব হায়ার করে, ইনস্টা হায়ার করে পৃথিবীর টপ সাইকোলজিস্টকে। কেন হায়ার করে? মানুষ কি কন্টেন্ট চায়, মানুষ কি দেখতে চায়, মানুষ কি ফিচার্স চায়, মানুষ কি পেতে চাইছে। এই যে আমরা অ্যাপ আনলাম, কেন আনলাম? মানুষ কুঁড়ে হচ্ছে, মানুষ লেজি হচ্ছে, মানুষ বাড়িতে নিজেকে ইন্ট্রোভার্ট করে নিচ্ছে, মানুষ নিজের মধ্যে থাকতে চাইছে, মানুষ নিজের ফ্রাস্ট্রেশনটাকে লুকোতে চাইছে। এই যখনই ফ্রাস্ট্রেশনটাকে লুকোতে চাইছে আমরা পাচ্ছি, তখনই মোটিভেশনের রিলস তোর কাছে ঝড়ের বেগে আসতে শুরু করছে। দ্যাট ইজ দ্য এআই। এআই করছে ওয়াচিং, কি তুই কোন কন্টেন্টকে কতক্ষণ দেখছিস। যেই দেখলো যে এইটা তো মেয়েটা তো মোটিভেশনাল কন্টেন্ট দেখছে, ও সঙ্গে সঙ্গে অ্যালগরিদমে সাজিয়ে ঠেলে মোটিভেশনের রিল তোর কাছে পাঠাতে শুরু করবে। তুই সাজগোজে দেখছিস, তোকে সাজগোজের রিল ঠেলে পাঠাতে শুরু করবে, পরের পর আসছে। কিন্তু ও দেখছে অদৃশ্যে বসে, এই মেয়েটা কি দেখছে তাকে সেটা পাঠাচ্ছি। এবারে কথা হচ্ছে যে সে তো সেটা দেখলো, কিন্তু সেটা তো আর একজনও করতে পারতো। ভালো করে বোঝ, আগে ছিল টোটাল একটা ভিডিও কন্টেন্ট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট, সেখান থেকে এলো স্টোরি, সেখান থেকে এলো রিলস। কেন কেন বলতো? ব্যাখ্যা করতে পারবি? ব্যাখ্যা করতে পারবি না, বিকজ এই জন্য তোরা শিখিস নি। হ্যাঁ না, কম সময় অনেকটা কি, কম সময় অনেকটা কি, এই তো জানিস না, এইটাই শেখাবে ওই স্কুলে, যে why you focus on reel, why you focus on story, why you are not going for this content whole। কেন? কারণ সাইকোলজি বলছে মোবাইলের ইউজেস বেড়ে গেছে, টাওয়ার এবং তার যে তোর যে কি বলে ফিড, মানে যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের ব্যান্ডউইথের উপর প্রেশার। তোর ভিডিও যদি একটা 10 মিনিটের ভিডিও আছে, সেটা প্রথমে কালো হয়ে আসবে, খুলবে না, রানিং হবে না। রান হতে ম্যাক্সিমাম রাস্তায় ঘাটে মানুষ মোবাইল ইউজ করে, বাড়িতে ওয়াইফাই এ ম্যাক্সিমাম ইউজ করে না। রাস্তায় যেতে স্টেশনে বসে যখন ওই টাওয়ারে আসবে, তখন ওই ভিডিওটা আগে চলবে না, 10 সেকেন্ড 15 সেকেন্ডের ভিডিওটা আগে রান হবে। কোন ভিডিওটা আগে কনজিউম করবে ডেটাকে? 10 সেকেন্ড, চলো আরো 10 সেকেন্ড, কারণ 10 সেকেন্ড দিলে ডেটা কনজিউমিং আসবে, এবং ডেটা কনজিউমিং এলে কি হবে না, আমার যে ডেটাটা সেটা আগে এক্সপ্লোর হবে। অর্থাৎ তোদের যে টোটাল 2 জিবি, তুই যদি একটা ইউটিউবে ভিডিও দেখে সিনেমা দেখে শেষ করে দিস, 2 জিবি তো খালি। তোকে তোর 2 জিবিটাকে ভেঙে ভেঙে 10 বার দেখাবার জন্য সিস্টেম করলাম রিল। রিল কি? এবারে রিল কি, রিলের সাইকোলজি কি? তোরা অধৈর্য হয়ে গেছিস, তোদের জীবনটা অধৈর্য হয়ে গেছে। তো তোরা কোনো জিনিসে বেশিক্ষণ কনসেন্ট্রেট করতে পারিস না। তো রিল কি করে, যা কিছু বাবা আমাকে 30 সেকেন্ডে বা 60 সেকেন্ডের মধ্যে বলে দাও, ছাড়ো, আবার 4-5টা ছবি এসে গেল, কিছু লেখা উঠে পড়লো, কিছু যদি ওখানে বেশি কিছু বলে, তুই থাকবি না, স্ক্রল করে বেরিয়ে যাবি। তাহলে তোর সাইকোলজিটা কি? তুই অধৈর্য। তাহলে এটা তো সাইকোলজিকে বিচার করা হয়েছে যে তুই অধৈর্য, তুই বেশি কিছু কনসেন্ট্রেট করতে পারিস না। আর মানুষের ফোকাসই কি বেশি কিছু থাকে না। সবসময় মানুষ গাড়ির জানলার ধারে কেন বসে? পরের পর নতুনত্ব নতুনত্ব, তোরা যে জন্য রিল দেখিস কেন? একের পর এক নতুন,
একটা এই দেখাচ্ছে, একটা ওই দেখাচ্ছে, কত কিছু নতুনত্ব, খালি নতুনত্ব। যেরকম জন্য আমরা গাড়ির জানলার ধারে বসি, যাতে নতুনত্ব একের পর এক দেখতে দেখতে যাই, মনটা ভালো লাগে। এই সাইকোলজি দেখে চলে এলো, তাহলে আমরাও মোবাইলে একের পর এক কন্টেন্ট লাগাবো, যাতে তোরা বোরিং না হস, তোরা অ্যাডিক্টেড হয়ে যাস। গাড়িতে ছোটবেলা থেকে আজ পর্যন্ত সবাই জানলার ধারে বসতে চায়, কেন বসতে চায়? ওই একই সাইকোলজিটা তোদের মোবাইলের মধ্যে ইমপ্লান্ট করে দিয়েছে। তাহলে ভেবে দেখ, এরা তোদেরকে, তোরা কি ভাবছিস, কি করছিস, তোরা কি করবি, সেটাকে এরা শিখছে। তাহলে তোরা যদি আজকে বন্ধু সার্কেলটা ভালো করতিস, আবার আমি ঘুরে ফিরে আসছি সেই একই জায়গায়, তোদের অবনতির কারণ আরেকটা হচ্ছে তোদের কালচার। তোদের কালচার মানে আমি, হ্যাঁ এটা হোল আমি বলতে চাইছি, যেখানে একটা খারাপ ভাবে নিস না। তোদের বাড়িতে কেরিয়ার নিয়ে, সাকসেস নিয়ে কতক্ষণ আলোচনা হয় বল? ওটা বলে তুই পড়, ওরে পড়, মানে ওটা শর্টকাট, তুই পড়, পড়ে ভালো করে তুই তো মানুষ হয়ে যা। এটা কি কেরিয়ার করা বলে? মানে ওরে পড় 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 কেরিয়ার হয়ে যাবে? পড়ছিস না কেন, এটাই মানে ওটা যেন বাবা মা ভেবে নিয়েছে ডিউটি, ছেলেকে পড় পড় বললে ছেলে পড়ে পড়ে ফাটিয়ে দেবে। এটাকে কেরিয়ার বলে? নাকি কেরিয়ারের এক্সপ্লোরেশনের জন্য যে মোটিভেশনাল ভিডিওগুলো আজকে তুই মোবাইলে দেখছিস ফ্রাস্ট্রেটেড হয়ে, সেই মোটিভেশনটা করা উচিত ছিল বাড়িতে? হ্যাঁ, যে আলোচনাগুলো বাড়িতে করা উচিত ছিল, যে কেরিয়ারের এক্সপ্লোরেশন কোথায় আছে, বা টু হেল্প ইউ, তোকে কেরিয়ার করার জন্য কতটুকু সময় দিয়েছে বাড়ির লোক? আজকে তোকে যদি আমি বসিয়ে এখানে বসে পড়াই, তুই পড়বি? ভালোবেসে বাড়ির লোক বসে পড়াতে কদিন চেয়েছে? ছোটবেলায় নার্সারি, কেজি, এলকেজি, 2, 1, 2 হয়ে গেল, তারপরে বাবার কাজে ব্যস্ত, মায়ের কাজে ব্যস্ত, সংসারের কাজ বিশাল কাজ। সংসারের মানে একটা বিরাট কিছু হেডেক নিয়ে বসে আছে, সংসারের কাজ করছি। তোরা পর কার কাছে? আন্টির কাছে, নয় দিদিমণির কাছে, নয় মাস্টারের কাছে দিয়ে দিলাম। মাস্টার তোকে জিনিয়াস করে দেবে, পয়সা দিয়েছে। ইজ দিস দা? তুই যদি কোথাও চাকরিতে যাস, তুই যদি অন্য কাজের জায়গা, তারটা তুই তোর নিজের ভেবে করবি কোনোদিন? তাহলে তোকে মানুষ একটা আন্টি বা একটা স্যার নিজের সন্তান ভেবে করবে, তাকে সেই কেয়ার করবে যে কেয়ারটা একটা বাবা বা মা নিজের ছেলেকে করতে পারতো বা করা দরকার ছিল। সেটা কি করলো? স্যারেদের ওপর, টিউশনি মাস্টারের ওপর চাপিয়ে দিল। কেন রে বাবা? টিউশনি মাস্টারকে চাপিয়ে না দিয়ে পড়াশোনার দায়িত্বটা কি বাবা মা 9, 8, 9 অব্দি নিতে পারতো না? চেষ্টা করে, যেন কারোর বাবা অঙ্কে কাঁচা, সে চেষ্টা করে শিখে ছেলেকে অঙ্কটা শেখাতে পারতো তো? সেই এফোর্টটা তার দেওয়ার প্রয়োজন হয় না টিচারের। কিন্তু ওই সুপার রিচ ফ্যামিলিতে তুই যে খেতে বসবি, সঙ্গে সঙ্গে তোর সঙ্গে আলোচনা শুরু হবে। হোয়াট ডিড ইউ হ্যাভ লার্নড টুডে? সিএ ইন দ্য চ্যাপ্টার। যদি তুই সিএ মানে বিজনেস পড়ছিস, প্ল্যানিং পড়ছিস, যে কোনো সেক্টরে পড়ছিস, হাউ ডু ইউ ওয়ান্ট টু বি আ বিজনেস? ইফ আই গিভ ইউ দ্য 100 rupees, হাউ ইউ উইল স্পেন্ড? কোনোদিন তোর বাবা মা তোর সঙ্গে আলোচনা করেছে যে তোকে 100 টাকা দিলে তুই সারাদিনে কি কি বা করে? বাস্তবের সঙ্গে তোদের কোনো রিলেশন আছে? তোরা বাস্তবটাই তো, তোদের বাবা মা তোদের বাস্তবটুকু দিয়েছে। তোদের বাবা মাকে বললে শুনলে খারাপ লাগে, তোর বাবা মা বলে দায়িত্ব দিয়েছিলাম আপনার উপরে, আপনি সব করে দেবেন। আমি তো সব করবো। আমার কাছে তোরা আসছিস ক ঘন্টার জন্য? আসছিস, বুঝতে পারছিস? বাকি টাইম কোথায় বসে আছিস? তোরা বাস্তবটা জানিস যে তোকে 100 টাকা দিলে তুই ওই 100 টাকায় কি করতে পারবি? তোর সঙ্গে আলোচনা করেছে বাবা মা যে তোকে আমি 100 টাকা দিলে তুই কি করতে পারবি, বা 500 টাকা দিলে আজকে কি কি বাজার হবে, বা কি করে সংসারকে একদিনের খরচাকে আমি সামাপ করতে পারবো? তোর মধ্যে ম্যাচুরিটি টু রান দ্য ফ্যামিলি এসছে। ইউ উইল রান দ্য ওয়ার্ল্ড। রেসপন্সিবিলিটি কোথা থেকে আসে? আমরা বলি না গরিব ঘরে একেবারে যারা একদম বুঝতে পারে না, তারা দেখ কত ম্যাচিউর হয়ে গেছে। তারা বলি তো দেখি প্ল্যাটফর্মে একটা নিজে বাচ্চা, যে বাচ্চা আমাদের ঘরে মনে কর মানে তাকে এখনো কোলে তুলে রেখে দিয়েছে প্ল্যাটফর্মে, সেই বাচ্চাটা আবার তার থেকে ছোট একটা বাচ্চাকে ফিডিং করাচ্ছে। আমি রাইট আর রং করা তো দেখেছিস তো? আমাদের ঘরের ওই বয়সের ছেলে, সে তখনও দুধু বাধা, সেই ধরনের ছেলে, কিন্তু সে তার আমার ভাইকে মানুষ করছে। কি করে এসছে এটা? বাধ্য হয়ে তার রেসপন্সিবিলিটিটা দিয়েছে তাকে।
যারা তো রেসপন্সিবিলিটি দিয়েছে সে কিন্তু রেসপন্সিবিলিটি পালন করতে রেসপন্সিবল হতে শিখেছে এবং সে তার ভাইকে খাইয়ে বাঁচিয়ে রাখতে হবে, নইলে তার ভাই মরে যাবে। ওই বয়সে শিখে গেছে, যে বয়সে আমাদের মানে কি বলবো, আমাদের ছেলেরা তখনও চোখে কাজল করে আর ওই মানে নতুন জামা পরে বাবা মায়ের হাত ধরে করে, সেই বয়সের বাচ্চা তার ছোট ভাইকে খাওয়াতে শেখাচ্ছে, মানে খাবার এনে দোকান থেকে ভিক্ষা করে হলেও এনে তাকে খাইয়ে বাঁচিয়ে রাখতে শেখাচ্ছে। স্ট্রাগল, দিস ইজ কল্ড স্ট্রাগল। কিন্তু আমি বলছি না, আমি একটু আগে তোকে বলছিলাম রিচ, সুপার রিচ, দেখ তারা সার্ভাইভ করছে, আবার তার নিচে যারা রয়েছে তারা স্ট্রাগলটা শিখে ম্যাচিউর হচ্ছে। এবং দেখবি সব থেকে সাকসেসফুল কারা হয়? মিডল ক্লাস হয়। কারা হয়? একদম মাটিতে পোর, তারাই কিন্তু সাকসেসফুল হয়। আর যে এরাই চলে গেছে ওখানে, তারা বুঝে গেছে এদের মাঝখানে রাখতে, আর এদের মাঝখানে রাখে না। কারণ এই যে স্ট্যাগনেন্ট মধ্যবিত্তর এই যে মাঝখানের এই স্তরটা না পুরো রটেড, পচে পচে পাপ হয়ে গেছে। তোর মধ্যে আজকে তোরা 18-19 বছরের ছেলে, তোদের বয়সী ছেলেমেয়েরা সুপার অ্যাচিভার পৃথিবীতে আছে তো, হাজারে হাজারে আছে তো, খেলায় বল, বিজ্ঞানে বল, সায়েন্সে বল, পড়াশোনায় বল, সব সুপার অ্যাচিভার এন্ড রেসপন্সিবল আছে তো। হ্যাঁ, তোদের মধ্যে রেসপন্সিবিলিটি গ্রো করিয়েছে বাবা মা। হোয়াট ইজ ইউর রেসপন্সিবিলিটি? হ্যাভ ইউ টেকেন এনি রেসপন্সিবিলিটি অন ইউর শোল্ডার? রেসপন্সিবিলিটির মানেটা বুঝিস? যে তোকে আমি মা এই 1000 টাকা দিলাম, এই 1000 টাকা দিয়ে তুই আগামী 7 দিন আমাদের জন্য যা এনে খাওয়াবি আমি তাই খাবো। তুই 1000 টাকা দিয়ে প্রথমেই গেলি ভেটকি মাছ, ইলিশ মাছ কিনে নিয়ে আচ্ছা তুই চলে এলি, পরের 7 দিন আর বাবা মাকে খেতে দিতে পারছিস না। 1000 টাকার বেশি 100 টাকা যাবে না। তুই যদি মাকে শুকনো মুড়ি খাইয়ে আর বাবাকে শুকনো মুড়ি খাইয়ে রাখিস, খাওয়াইয়ে রাখবি, সঙ্গে সঙ্গে তুই কি শিখবি? হাউ টু বাজেট, হাউ টু কন্ট্রোল, হাউ টু কস্ট কাটিং, তাই তো? এখন তোরা 500 টাকা দিলে তুই আজকে ফুটিয়ে দিয়ে চলে আসবি। টু কাউন্ট দ্য পেনিস, এক একটা টাকাকে কাউন্ট করার যে ক্যাপাবিলিটিটা, সেটা তোদের মধ্যে গ্রো করিয়েছে। যে 1000 টাকায় তোমায় 1 মাস সংসার চালাতে হবে। আমাদের দেশের একটা টপ হিরে ব্যবসায়ী যে বছরে 500 টাকা করে মার্সিডিজ গাড়ি তার স্টাফেদের গিফট করে, বুঝতে পারছিস কি রিচ, কি সুপার রিচ? হিরে ব্যবসায়ী। সে তার ছেলে যখন ফার্স্ট গ্রাজুয়েট পাস করেছে তাকে 5000 টাকা দিয়েছে, দিয়ে ঘর থেকে বার করে দিয়েছে। এটা সবাই করে, ওই ফ্যামিলিতে, ওই লেভেলের ফ্যামিলিতে সবাই করে। 5000 দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছে। খেয়ে পরে বেঁচে 1 মাস পরে ঘুরে আসবে। সে ওই ঘরের ছেলে প্রথম মাসে গেছে, গিয়ে বিজলারি কিনে হেনা তেনা করে টাকা শেষ। বাবা দয়া দেখাই না। ইউ হ্যাভ টু সার্ভাইভ। বেগিং, ভিক্ষা করছে ওই বাপের ছেলে, ভিক্ষা করছে ওই বাপের ছেলে। ভিক্ষা করে খেতে গিয়ে বুঝেছে যে 1 টাকার মূল্য কি। 10 বার চাইলে তবে একটা লোক তোরা প্ল্যাটফর্মে 10 টাকার মূল্য বুঝিস না, চিপস খাচ্ছিস, হাতে ফেলে দিচ্ছিস, এবার টাকা 10 টাকা তোদের কাছে কোনো ভ্যালু নেই। কিন্তু 10 টাকা যদি তোকে আজকে ভিক্ষা করে রোজগার করতে হয়, বুঝবি কতগুলো লোককে বললে সে না নমস্কার করে 10 টাকা দেবে, এবং সেই 10 টাকায় তুই কতটুকু পাউরুটি পাবি বা 2টো রুটি বা ঘুগনি পাবি, সেইটুকু দেখে তোকে একটা দিন কাটাতে হবে। যখন ওই 10 টাকার ভ্যালুয়েশন এন্ড আর্ন করার স্ট্রাগলটা তুই বুঝে যাবি না, তোর কাছে ভ্যালুয়েশন অফ মানি ভেতরে ইন্ডাক্ট হয়ে যাবে। জিন্দেগিতে তুই বুঝতে পারবি যে 10 টাকার কি ভ্যালু। বুঝতে পারলা? এবার ওইভাবে ওই মেয়ের ছেলেটা ওই মাসে পারলো না, ভিক্ষা করে গেল, পরের মাসে আবার বাবা 5000 টাকা দিয়েছে, যাও আবার 1 মাস, আবার সে শুরু করেছে। কিন্তু এবারে সে আগের পজিশনে আর যায়নি। সে আর বিজলারি কিনছে না, সে রাস্তার জল, প্ল্যাটফর্মের জল খেয়ে টাইম কাটাচ্ছে। সে এবারে লোয়েস্ট বাজেটের কোথায় হোটেল আছে সেখানে গিয়ে খাচ্ছে, কাউন্ট করছে। 30 দিনে প্রথমে 5000 টাকাকে ভেঙেছে, পার ডে কত খরচা করবো শিখে গেল। সেখান থেকে একটা করে 5000 টাকা নিয়ে সে খরচা করা শুরু করলো, এবং সেই খরচা করা টাকাগুলো থেকে সে পরের মাসে আগের মাসে ভিক্ষা করার জায়গা থেকে উঠে এলো, 5000 টাকায় সে বাঁচতে শিখলো। পরের মাসে তার বাবা আবার দিল 5000 টাকা, সে আর একটু ফ্লারিশ বাঁচলো, 100 টাকা সেভ করতে শিখলো। এইরকম ভাবে ধীরে ধীরে তার ট্রেনিং হলো। 6 মাস পরে সে যখন এলো না, বুলেট হয়ে এলো। মানেটা বুঝতে পারছিস? তোরা এখন যেমন বলিস সাজের জন্য 1000 টাকা খরচা করে দাও, বাবার জুতোর জন্য 2000 টাকা, ভ্যান্ডি গামের জন্য 5000 টাকা খরচা করে দাও, বাবাকে এই দাও ওই দাও সেই দাও, সাজের জিনিস দাও। মানে বাবার থেকে 5000 10,000 টাকা নিতে বা খরচা করতে তোদের কোনো মায়া না লাগে না। বা বাড়ি এটা খাবো না, ওটা খাবো না, এইটা খাই না, ওইটা খাই না, এই যে সব আল্লাহলিপনা গুলো তোরা করছিস, হ্যাঁ, বা খাবার নষ্ট করছিস, বা এটা জামা একটু হয়ে গেলে আর করছিস না, স্ট্রাগল করছিস,
স্ট্যাটাস দেখাচ্ছিস, এগুলো আর তোর মধ্যে থাকবে না। নাও তুই র হয়ে বেরোবে। এইটা যে এলো সে ব্যবসাটাকে ধরে রাখতে পারবে। কেন? সে যে 5,000 কোটি টাকার এম্পায়ার করতে যাচ্ছে, সেখানে যদি একটা ভুল হয় পুরো 5,000 কোটি টাকা ধসে পড়ে যাবে, ব্যবসা পুরো মাটিতে মিশিয়ে দেবে সে। কারণ খরচা যদি তাকে করতে দিয়ে দেয় 5,000 কোটি টাকা, সে ব্যবসাটা যে চালাবে, সে 1 টাকার মূল্য যে শেখেনি, সে কোনোদিন 5,000 কোটি টাকার মূল্য দিতে যাবে না। তাকে সেই ট্রেনিংটা দিয়েছে। ইভেন তোকে বলছি, যারা বড় বড় ব্যবসায়ী বা বড় বড় এডুকেটেড লেভেল মানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট লেভেল, তারা তাদের ছেলেদের ছোটবেলা থেকে শেখায় ইউ মেক দ্য ব্যালেন্স শিট, ইউ মেক দ্য ব্যালেন্স শিট। কিরকম? তাকে 200 টাকা দিয়ে দিল, দিয়ে বললো এগুলো কিনতে হবে, যাও তোমার বাড়ির লোক যাবে, তুমি এগুলো কিনবে, বাজার করবে, টাকার রেটা নিয়ে আসবে, নিয়ে এসে বাড়িতে তুমি হিসাব দেবে। করিস তুই? তোদের করিয়েছে কোনোদিন যে 200 টাকা দিয়ে 400 মুড়ি, 300 তেল, 200 বিস্কুট কিনে নিয়ে কত টাকা দিয়েছিস, কত টাকা ফেরত এসেছে, বাড়িতে হিসেব করে বল? বলেছিস? করেছিস? তাহলে তোর বাড়ির লোক ভাবছে তোরা সুপার রিচ একটা লেভেলে যাবে। তোদের কি করেছে? আর মাস্টার বায়োলজি পড়ো, ফিজিক্স পড়ো, কেমিস্ট্রি পড়ো, ম্যাথ পড়ো, বাংলা পড়ো, ইংরেজি পড়ো, পরীক্ষায় পাস করো, বেরিয়ে এসো। ইজ দিস দ্য মানে হিউম্যান বিং? এইভাবে মানুষ তৈরি হয়? মানুষের এটা লাগে? ফিজিক্স তোর কোথাও লাগে এখন লাইফে যা পড়ে এসেছিস? বায়োলজি কোথাও লাগছে? অঙ্কটা কোথাও লাগছে? জীবনে কোথাও লাগছে কি? এই অঙ্ক, বিজ্ঞান, ভূগোল, ইতিহাস কোথাও লেগেছে? দিস ইজ আ পার্ট, আর 10% অফ দ্য লাইফ। জীবনের 10% এর কাজ লাগে না, যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ভূগোল, ইংলিশ, ইতিহাস শিখেছি। আজ পর্যন্ত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক তো সারা জীবন ওই করেছে, বাবা মা পড় পড় পড়, আর তুইও বই নিয়ে পড় পড়, টিউশন। হ্যাঁ, যা শিখেছিস কোথায় কাজে লাগে? জীবনে কোথাও কাজে লাগে? দিস ইজ দ্য ওয়েস্টেজ অফ দিস ইজ দ্য ওয়েস্টেজ অফ টাইম। তোদের মানুষই করে। মানুষ করার জন্য যেটা দরকার ছিল সেটা আমি বলছি এখনো তোরা মানুষ হতে পারবে যদি মানুষের যে কোয়ালিটি গুলো লাগে সেগুলো শিখিস। মানুষের কোয়ালিটি গুলোর মানে কি? স্ট্রাগল মানে কি? টাকার ভ্যালুয়েশন কি? প্ল্যানিং কি? কিচ্ছু করিস তোকে যদি আজকে আমি 5,000 টাকা দিয়ে ছেড়ে দিই, 10,000 টাকা তুই বললি না যে 10,000 টাকা একা বাঁচা যায়, আমি তোকে 10,000 টাকা দিয়ে ছেড়ে দেবো, তুই 1 মাস বেঁচে ফিরে আসতে পারবি তো? বল, have you confidence? Have you confident about that? পারবি? 10,000 টাকার মধ্যে তোকে প্রথমে বাড়ি ভাড়া করতে হবে। কি বাড়ি ভাড়া করবি? টালির চালের ঘর, 1,000-1,500 টাকা এখন ভাড়া যে কোনো জায়গায়, নৈহাটি বৈহাটি কলকাতার টালির চালের না, তাহলে কি 10,000 টাকায় তুই মানুষ করবি? ওই যে প্রিয়া গামছা, আমার বাড়িটাও থাকতে হবে, তাহলে আমি বাইরের শহরে গিয়ে থাকবো কি করে? তাহলে বাবা মা যদি আজকে বাড়িটা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেয়, ক্যান ইউ সারভাইভ? আমরা অনেকে প্রেম ভালোবাসা করতে গিয়ে বলি না, তোমার হাত ধরে গিয়ে বড় গাছের তলায় থেকে যাবো, তুমি যেখানে রাখবে সেখানে থেকে যাবো, তুমি যেমন রাখবে তেমন থেকে যাবো। তাহলে দুটো বাড়ি বাবা মা বার করে দিচ্ছি, আগের দিনে আমি তোমাদের হিসাব দিচ্ছিলাম যে করতে যাস না, লসে পড়বি। তো সেই জায়গা থেকে 10,000 টাকা মনে কর একটা ছেলে রোজগার করে, তুই সংসারটা চালাতে পারবি গিয়ে? তার মানে কি কি থাকতে হবে? পূর্ব শর্ত 10,000 টাকায় বাড়ি থাকতে হবে, ইলেকট্রিকের বিলটা বাবাকে দিয়ে দিতে হবে, এগুলো সব দিয়ে দিয়ে তোমাকে শুধু খরচা 10,000 টাকা দিতে হবে, ব্যাস হয়ে গেল। কিন্তু একটা লোককে দে 10,000 টাকা দিয়ে আরামসে জীবন কাটিয়ে দেবে, তুই 10,000 টাকায় জীবন কাটাতে পারবি, কারণ তোর মধ্যে সেই কষ্টটা সহ্য করার ক্ষমতাই আসেনি। তুই ডালের চালের ঘরে গিয়ে ঢুকতেই পারবি না, থাকতেই পারবি না, তুই লেভেল এত নিজেকে বাড়িয়ে নিয়েছিস। থাকতে পারবি ডালের চালের ঘরে গিয়ে? মানে যে ডালের চালের ঘরে থাকে সে থাকতে পারবে, কিন্তু আমি যদি তোকে বলি ঘর ভাড়া করে, খলি ভাড়া করে যেতে হবে ভাই, তাই তো? তাই তোমাকে টালির চালের ঘর ভাড়া করতে হবে, ইলেকট্রিকের খরচা দিতে হবে, টিভি রিচার্জ করতে হবে, ফোন রিচার্জ করতে হবে, গ্যাসের সিলিন্ডার কিনতে হবে, হিসাব করে এখানে যোগ করবো 10,000 টাকা হিসাব করবো এখানে? তাহলে এটাও শিখিস নি জীবনে। মানে বাবা মা চলে গেলে পুরো তো জীবনে অন্ধকার রে সোনামণি। বাবা মা মাথার উপর থেকে সাইড হলে আর সার্ভাইভ করতেই পারবি না। বাবা মা যদি কোনোদিন না থাকে আর কিছুই নেই তোর ভবিষ্যতে। যদি বাবা মার রোজগার না থাকে তো ফিনিশ। তাহলে এখনো শিখলি না জীবনে কিছুই।
এই যে সিকিউরিটিটা তোর রয়েছে না, যে বাবা মার পকেটের পয়সায় খেয়ে নেবো, বরের পয়সায় খেয়ে নেবো, এই সিকিউরিটিটাকে আগে মন থেকে দূর কর। তোদের কোনো মোটিভেশনাল ভিডিও দেখে কোনো কিছু হবে না। আগে মোটিভেশনটা দূর করতে হবে, ক্যান আই সার্ভাইভ মাইসেলফ। যদি আজকে তোর বাবা মার মনে কর সাপোজ তুমি ভগবান না করো, লেফট, ক্যান ইউ সার্ভাইভ? আমি একটা সব থেকে ভালো জিনিস বিশ্বাস করি, কোন বাবা মা সব থেকে ভালো বলতো? একটা বাঘ আছে, যে বাঘ একটা তার শিকারীকে মারে, শিকারকে মারে, মেরে বাচ্চার সামনে এনে দিয়ে দেয়, বাচ্চা টপ 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 করে খেয়ে দেয়, হাষ্টপুষ্ট হচ্ছে, রোজ তাই করে। আর একটা বাঘ আছে, নিজে যাও, মারো, ফাটো, ধরো, খেলে খাও, না খেলে যাও। কোন মাটা বেশি ভালো? তোদের সঙ্গে হয় কোনটা? বুঝতে পেরেছি। আজকে তোকে যদি বলি মাছ পুকুর থেকে ধরে আঁশ ছাড়িয়ে তেল নুন জোগাড় করে ভেজে মাছ ভাজা খা, আর খাবি? আর খাবি না। কিন্তু এটা যে খায় রোজ, তার আর কোনোদিন দরকার আছে তার বাবা মাকে বা বরকে বা দুনিয়ার আর কাউকে? ভেবে দেখ তোরা কতটা ডিপেন্ডেবল এবং পরজীবী। কি বললাম বুঝতে পেরেছিস? যদি তুই আজকে একটা ছোট হাফ ছিটা হাফ চাল হয় নিয়ে গিয়ে একটা পুকুরে ফেলে সেখান থেকে একটা ছোট মাছ তুলে এনে ভেজে আর তেলটা জোগাড় করে মাছটা ভেজে খেতে শিখে যাস, তুই কি আর কোনোদিনের জন্য যাবি? মানে তোর আর কাউকে দরকার আছে? বাবা মাকে দরকার নেই। কিন্তু তোদের জীবনটা হচ্ছে ক্র্যাশ, তোরা হচ্ছিস পরনির্ভরশীল এবং তোদের জীবনটা সবসময় কারোর না কারোর উপর নির্ভর করে বেঁচে থাকে, এবং এটাই তোরা চাইছিস। এবং আজ পর্যন্ত তোরা তোদের জীবনটাকে এই চালেই চালিয়ে যাচ্ছিস যে এটাই তো স্বাভাবিক। ইজ দিস দ্য ন্যাচারাল? এখন কথাগুলোর মানে এখনো বুঝি না, কারণ বাবা মা এর জন্য তো দোষী বাবা মা। পরিষ্কার বাবা মা অতি আদরে একদম ফাদর তৈরি করে রেখে দিয়েছে, এবং যেদিনকে বাবা মা এই জায়গা থেকে নিজেরাও ধাক্কা খাবে, তোরাও ধাক্কা খাবে। স্ট্রাগলই করতে পারবি না, তোদের জীবনে কোনো স্ট্রাগল করার ক্ষমতাই জন্ম দেয়নি না। এই যে আজকালকার ছেলেদের বাবা মারাও তো তাই করছে। হ্যাঁ, দুনিয়াতে রাজ করতে গেলে স্ট্রাগল না করে দুনিয়ায় রাজ করা যায় নাকি? মিডল ক্লাস ফ্যামিলির ছেলেপুলেদের আবার মিডল ক্লাস মানে কি বুঝিস? মিডল ক্লাসের মানে জানিস? বাংলা ইংরেজি করতে বলি না। একটা হয় উচ্চ মধ্যবিত্ত, একটা হয় নিম্ন মধ্যবিত্ত, একটা হয় মধ্যবিত্ত। নিম্ন মধ্যবিত্তের মাসিক আয় হতে হয় 50,000 টাকা, মধ্যবিত্তের মাসিক আয় হতে হয় 1 লাখ টাকা, উচ্চবিত্তের মাসিক আয় হতে হয় 2 লাখ টাকা। ম্যাক্সিমাম মধ্যবিত্ত মধ্যবিত্ত না নিম্ন মধ্যবিত্ত, জাস্ট দরিদ্র আর পরের একটা স্তর কোন রকমে লেগেছে 50,000 টাকা, তাও কজনে। কিন্তু 30,000 টাকা 40,000 টাকা রোজগার করে তারা কিন্তু দরিদ্র ভারতবর্ষের হিসেবে, ভারতবর্ষের ইকোনমিতে। ভারতবর্ষের অর্থনীতিতে যদি অর্থনীতি দেখতে যাস, যেখানে এক একটা লোক ঘোড়া কিনছে 2 কোটি 3 কোটি টাকার ঘোড়া, গাড়ি তো সবাই লোনে কিনছে, এসি তো সবাই লোনে কিনছে, লোন বন্ধ। কজন গাড়ি কেনে, এসি কেনে আর ফ্ল্যাট কেনে, বাড়ি কেনে দেখবো? পারবে? আজকে ভারতবর্ষে বল, পশ্চিমবঙ্গে বল, 80% লোক লোন আছে বলে বাড়ি কিনতে, ফ্ল্যাট কিনতে পারছে, এসি কিনতে পারছে, গাড়ি কিনতে পারছে, ফুটানি দেখাতে পারছে, তাই তো? ধারের টাকায় ফুটানি দেখাচ্ছে। যদি লোন বন্ধ হয়ে যায়, লোকে ফ্ল্যাট এখনকার মতো কিনতে পারবে? পারবে না। এসি আগে যেমন পারতো না, পারবে না। কি বলে ওইটা, গাড়ি কিনতে তো পারবে না। তাহলে লোনের টাকায় বেঁচে থাকাটা কি বেঁচে থাকা? ধারের টাকায় বেঁচে থাকাটা বেঁচে থাকা, ফুটানি দেখানোটা ফুটানি দেখানো। ধারের টাকায় ফুটানি দেখানোটা ফুটানি দেখানো কি নয় তো? তাহলে এখানে যদি আমি বন্ধ করে দিই, এবারে বল কোন লোকটা লোন না করে ফ্ল্যাট কিনতে পারে, গাড়ি কিনতে পারে, বাড়ি কিনতে পারে, এসি কিনতে পারে? সেই বাজারে 2 কোটি টাকা দিয়ে ঘোড়া বিক্রি হয় ইজি। ঘোড়াটা তো কালকে বেলা পশু মরে যেতে পারে, যে কোনো কিছু হয়তো ঘোড়া তো জীবন্ত জিনিস, মরে যেতে পারে। গাড়ি খারাপ হলে গাড়ি সারানো যাবে, ঘোড়া মরে গেলে ঘোড়া সারানো যাবে ভাই। সেই ঘোড়া কিনছে 1.5 কোটি টাকা, পুষ্কর মেলা রাজস্থানে চলে যায়, মোটামুটি 1 লাখের উপর ঘোড়া বিক্রি হচ্ছে। তাহলে 1 লাখ ইন্টু 2 কোটি কেনার মতো লোক ভারতবর্ষে রয়েছে,
জাস্ট ঘোড়ায় কি কোটি ঘোড়াতে জানে। কেন জানে? কারণ তারা রোজগারটা করতে জানে। রোজগারটা কি করে করতে হয়? তারা কখনো ডিপেন্ড করে না আমাকে একটা চাকরি দেবে, সরকারি চাকরি পাবো, সরকারি চাকরি হবে, বা একটা সরকারি চাকরি দেবে তার উপর ডিপেন্ড না। তারা নোজ দা হাউ। কি বললাম একটু আগে? তোরা চাস চাকরি করব, মাস গেলে মাইনে পাবো, আর তাদের চিন্তাধারা হচ্ছে মাস গেলে মাইনে দেব, চাকরি দেব। তাহলে এই যে ট্রান্সফরমেশন অফ দ্য মাইন্ড, এই রেসপন্সিবিলিটিটা তোরা তুলিস নি। আমার কথার আদ্য মধ্য প্রান্তে আমি কনক্লুশনে যদি আসি, আমরা ওই লেভেলটা নই, আমরা চাকরি পাওয়ার লেভেলে। তাহলে ওই লেভেল আমাদের জন্য হয়নি তৈরি। আমরা আর একদিকে কি হয়েছি? হ্যান্ডিক্যাপ, নিজে বেঁচে স্ট্রাগল করে খাওয়ার যোগ্যতাও নেই। তাহলে বাবা মা না থাকলে চোখে ধুদ্র ফুল, সর্ষে ফুল। আমি তাহলে কি করতে পারি? একটুখানি যা করে এসেছি, মিওটিসিস, মাইটোসিস, ডিপ্লয় হ্যাপ্লয়েড করে ওই চাঁতা কলে পিছেই একটা 40-50 হাজার টাকা চাকরির জন্য যেতে হবে। তোরাই যে আছে আমরা সুপার অ্যাচিভার হয়ে যাবো, স্বপ্ন দেখিস তো? সবাই তো স্বপ্ন দেখছিস বাড়িতে, সুপার অ্যাচিভার হয়ে যাবো, একটা বিরাট বাংলো, বাংলোর সামনে একটা বিরাট পোর্শে, মার্সিডিজ। দেখতে থাক, কোনো চাপ নেই, দেখতে থাক। ওটার জন্য অন্য লেভেলে কালটিভেট হওয়া উচিত ছিল, বন্ধু সঙ্গটা আলাদা হওয়া উচিত ছিল। সেগুলো কিছুই হয়নি। এখন যেটা হয়েছে, সেই জায়গা থেকে যদি পড়াশোনাটাই তো বাবা মা শুধু শিখিয়েছে করতে, পড় 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 পড়, আর কিছু শিখিয়েছে বাবা মা? জানেনি? পড় 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 পড়। এবার সেই পড়াটাও করলি না, আর কোনো কিচ্ছু করতে, আর বাবা মা কিচ্ছু শেখায়নি। না মাছ শিকার করতে শিখিয়েছে, না রোজগার করতে শিখিয়েছে, না খেতে শিখিয়েছে, না যুদ্ধ করতে শিখিয়েছে, না কষ্ট করতে শিখিয়েছে। কোনোটা শিখিয়েছে বাবা মা? শেখায়নি। শুধু বলেছে পড় পড় করে রেখেছে। এবার তুই পড়াশোনাটাও করলি না, বাস। তারপরে কি হবে? এখন PI2 ফর্ম বেরিয়েছে, জানিস তো? জেনে রাখ, আমি ওই মাস্টারদের মধ্যে পড়ি না, সবকিছু শুধু ভালোটা দেখে, আমি খারাপটাও দেখি। দরজাটা একটু চেপে দে। PI2 ফর্ম জানিস? দরজাটা চেপে দে, এসির হাওয়াটা বেরিয়ে যাচ্ছে, আমার গরম লাগছে। PI2 ফর্ম হচ্ছে, শুনে রাখ, খুব ইম্পর্টেন্ট। আগেকার মেয়েদের একটা কনফিডেন্সের জায়গা ছিল, বাবা মা দেখে শুনে বিয়ে দেবে, যদি পরিমনা না হয় বরের সঙ্গে, ডিভোর্স করবো, ডিভোর্স করে খোল বসছে আসলে ওটা পাবো, বসে বসে মাপ পাইছো। মানে বিয়ে করেছি, এখনকার হাজবেন্ডদেরও অনেক রকম ক্যারেক্টার ব্যাপার স্যাপার আছে, জানিস, একাধিক তাদেরও অ্যাফেয়ার্স আছে, করলো না, ডিভোর্স করে ম্যাক্সিমাম ডিভোর্সের মামলা বেড়ে গেছে, সবার মধ্যে বিচ্ছেদের মামলা বেড়ে গেছে, এবং সবাই মোটামুটি সেপারেট হচ্ছে। সেই জায়গায় তোদের একটা কনফিডেন্সের জায়গা, বাবা মা নেই, ঠিক আছে, যাকে যদি দেখে শুনে ভালো পয়সাওয়ালা ঘরের ছেলে বিয়ে হয়, তারপরে যদি পরিমাণা না হয় ডিভোর্স করবো, তাহলে খোল পোস্টে দিতে হবে অ্যালুমিনিয়াম। এখন সব ছেলেরা বিয়ের আগে রেজিস্ট্রি যদি তুমি করো, সে PI2 ফর্ম ফিল আপ সাইন করিয়ে দিচ্ছে। কি আছে সেখানে PI ফর্মে? যেমন তুমি বিয়ের আগে শর্ত করে নিচ্ছ যে তুমি আমার স্ত্রী, আমার সম্পত্তির ওপর অধিকারী, এই জন্য তো রেজিস্ট্রি করা। ম্যারেজ রেজিস্ট্রি কি? তুই কালীঘাটে এসে বিয়ে কর, মন্দিরে বিয়ে কর, এমনি একটা বিয়ে কর, যেগুলো বিয়ে করলেই তো হয়ে যায়। ম্যারেজ রেজিস্ট্রি যেটা সরকারি সই করে বিয়ে করতে হয়, কেন করতে হয়? যে আমি তোমার আইনত স্ত্রী, তোমার সমস্ত টাকা পয়সা, সোনা দানা সম্পত্তি, তোমার জমি জায়গা বাড়ি, তোমার মৃত্যুর পরে আমি অংশীদার। তার এগেনস্টে তুমি যদি আমার স্ত্রী থাকো, অংশীদার। যদি ডিভোর্স কর, কোনো খরচ দাবি করতে পারবে না, কোনো অ্যালিমেনি যাবে না। যা সোনা এনেছো বাপের বাড়ি থেকে, শুধু সেটুকুই রিটার্ন পাবে। আমার বাড়ি থেকে যা সোনা দেওয়া হয়েছে সেটা পাবে না। তুমি আমার কাছে প্রতি মাসে কোন রকমের মানি রিকভারি করবে না। যদি এর মধ্যে ছেলে পুলে সন্তান নাতি হয়ে যায়, তার ভাগ যদি তুমি নিতে চাও নেবে, কিন্তু তার খরচা তোমাকে বহন করতে হবে। আর নইলে আমার কাছে আমার ছেলে মানুষ হবে, আমি তার খরচা বহন করবো, তোমাকে আমি কোনো খরচা দেবো। ছেলেরাও সেয়ানা হয়ে গেছে, যে বিয়ে করলাম, টিকতে পারলাম না, কোর্ট বস্তিতে গিয়ে আমি 10-20 হাজার টাকা তাকে দেবো, আবার তো সে একটা বিয়ে দা করবে, আবার তার সংসারে সে খরচা করবে, সে কত কোথায় করবে? সে বলছে থাকলে বউ হিসাবে থাকো, মরে গেলে তুমি রেজিস্ট্রি মাফিক আমার সম্পত্তি, টাকা পয়সা, সোনা দানা, সব জায়গা বাড়ি সব পাবে। কিন্তু বিয়ে করলাম আর টিকতে পারলাম না, বাহানা মেনে ডিভোর্স করতে চলে গেলাম, আর ডিভোর্স করে আমি অ্যালিমনি আদায় করলাম,
এবং মোটা টাকা বসে বসে মাস গেলে পাচ্ছি দিচ্ছি খাচ্ছি, প্রকল্পটা কিন্তু বন্ধ। ছেলেরাও বুঝে গেছে, ছেলেরাও কিন্তু এখন বিয়ের আগে বলছে যদি রেজিস্ট্রি ম্যারেজ করতেই হয় তাহলে আমাকে পিআই ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। মেয়ের বাবা বলছে রে 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 একই কথা, তুমি বিয়ের আগে বিয়ে ভাঙার কথা বলছো। বলছে আপনি তো বিয়ের আগে আমার টাকা সম্পত্তির জন্য আমাকে রেজিস্ট্রি করাচ্ছেন, তাহলে শুধু মন্দিরে গিয়ে বিয়ে করুন, মন্দিরে গিয়ে বিয়ে করুন, বিয়ে বিয়ে সেখানে রেজিস্ট্রি আসছে কেন? আইনত রেজিস্ট্রি আসছে কোথা থেকে? স্বামীর যদি যা থাকবে টাকা পয়সা সোনা দানা সাবর অসাবর সবকিছু তুমি পাবে। তাহলে আমিও আপনাকে বললাম আপনার মেয়ে যদি আমার সঙ্গে ঘর করতে না পারে, আমার সঙ্গে যদি তার না বনিবনা হয়, সে যদি চলে যায়, রেজিস্ট্রি করে বিয়ে করেছি বলে আবার তাকে আমাকে প্রতি মাসে খরচ দিতে হবে, সেটা হবে না। আদালতে যখন এই কনসেন্ট জমা পড়ছে আদালত মেনে নিচ্ছে, কারণ এটা বৈবাহিক চুক্তি, রেজিস্ট্রি। সেই চুক্তিতে তুমি আগে থেকে ডিসক্লেমার দিয়ে রেখেছো যে আমি যদি ডিভোর্স হয় আর ছেলেরা মিলে বিয়ে করছে না, বলে ডিভোর্স হলে আমি কোনো খরচ দিতে পারবো না। একবার তুমি ওইটা যদি লিখে দাও, এরপর তোমার অবস্থাটা কি হবে? কি হবে বুঝতে পারছি? নট সে যা করবে, আগেকার দিনে ওই বরগুলো কি করতো, 4টে করে 5টা করে বিয়ে করতো, একসঙ্গে সব কটা বউ ঘরে থাকতো। আগে না রে, 4-5টা করে বর বিয়ে করবে, বউগুলো সব কটা বাধ্য হয়ে ঘরে থাকতো। কেন কেন থাকতো? কোথাও যাওয়ার জায়গা নেই, বাবা মা চোখে তুলসী পাতা পড়ে গেছে, কে খাওয়াবে? রোজগার পাতি নেই, আমি কি করবো? I can't earn the money, I can leave the things. তো আমি না গিয়ে ওই একসঙ্গে বড় বউ, মেজো বউ, ছোট বউ, ছোট বউ, 4-5টা বউ একসঙ্গে একই বাড়িতে থাকছে। কেন? কারণ কারণ কি? আরে বহু বিবাহ প্রথাটা নেই, অঘোষিত বউ করে 4টে-5টা তো রাখার নিয়ম আছে, কারণ এখন তো পরকীয়া ইজ লিগাল, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স ইজ নট লিগাল। তো কি nobody can, yes it's illegal, extra marital affairs is not legal. You can't say yes baby, এখন তুমি ওই কোচি হয়ে থাকো, ভাবো দুনিয়া জানো না, শেখাওনি। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স কোর্ট has approved it's illegal, nobody can. If you want you can divorce and go. আব্বা কে রে, 4টে আমি অ্যাফেয়ার করে রেখে দিলাম, তুমি যেতেও পারবে না, গেলে তোমাকে আমি টাকা পয়সাও দেবো না, আর গেলে যাও, বুঝতে পারলাম? এবার তোমার কি ওই ছেটা তুই পেটা করবি, সে পরের দিন অন্য জায়গায় থাকবে, মাসে খরচা পাঠাবি না, খেতে পাবি? যে বাড়িটায় থাকিস, মনে কর তোর নামে একটা ফ্ল্যাট কিনে দিয়েছে, তুই ভাবলি এখনকার কি সিস্টেম, দেখ ফ্ল্যাট কেনার সিস্টেম, তুইও ফ্ল্যাট মানে ফ্ল্যাট কিনলে স্বামী স্ত্রী দুজনের নামে ফ্ল্যাটটা কেনা হয়, জানিস তো? হ্যাঁ, কেন কেনা হয়? যদি স্বামীটা টপকে যায়, স্ত্রীটা যাতে টাকাটা না দিয়ে পালাতে না পারে, ব্যাংক প্রত্যেকের টানবে বলে ঢুকিয়ে রেখেছে। এবার কি হবে, আমার তো মালিক আমি, যদি তোর হাজবেন্ড যদি ইএমআইটা না দেয় আর তোর বাড়ি থাকবে, সে বললো রইলো তোমার ফ্ল্যাট, তুমি থাকো, ব্যাংক এসে তাড়া মারবে, আমি চলে গেলাম অন্য, কি করবি? পারবি না। তাহলে বুঝতে পারছিস? এবারে পিআই ফর্ম যদি আমরা ফিল আপ করিয়ে দিচ্ছি এবং ফর্ম ফিল আপ করিয়ে দেওয়ার পর যদি তোদের জীবনে এরকম ঘটে, তোরা কিন্তু তখন ওই এই ঘরে দরজা দেখবি, যদি বিয়ের পরে তোদের জীবনে এরকম ঘটে যে কিছু হয়েছে, ওইখানে কিন্তু 1 বউ 2 বউ 3 বউ 4 বউ 5 বউ নিয়ে থাকবি। কেন? বেরোতে নিজেরা পারবি না, টাকা পয়সা দেবে না। কেন ছেলেরা দিতে যাবে? বিয়ে করেছে বলে? তোমরা ডিভোর্স করে চলে যাবে, তোমাদের টাকা দিতে হবে। তোমরা বিয়ে করেছো, তারপরে তুমি থাকবে না, তোমার বিবাহ বিচ্ছেদ করে তো যাও, খাও নিজের পয়সায় থাকো, আলিমনি ফ্যামিলি বাজাচ্ছে, সেটা অন্তত ভুলে যাও। তাহলে আগের মতন সেই আমাদের 5 বছর না 50 বছর আগে যে স্টাইলটা ছিল, সেই স্টাইল ইজ নাও কামিং। তারপরে এআই এর হলো, এআই এর বড় হলো রয়েছে, ছেলেরাই এমনি করতে করতে এমনি চাকরি পাবে না, তাদেরই অবস্থা ডাউন হয়ে গেছে। তোদের যাওয়ার জায়গাটা কোথায়? একটাই, বাবা মা যেটা শিখিয়ে চলে পর 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 করে পরীক্ষা দিয়ে কোনোভাবে পাস করে সরকারি চাকরিটা পেয়ে নেওয়া। যদি না পাস, বাবা মা সাইড হবেই। আজ নয় 10 বছর পরে হাজবেন্ড এখনকার সব পুরো ব্যান্ড বাজাবার জন্য হাজবেন্ড। তোরা যদি এত একটা কথা, তোর মা তোদের দেখতে পারে না, তোরা এখনকার জেনারেশন কিরকম জেনারেশন, তোদের জেনারেশনকে গান বন্ধ করে, তোমরা তো আল্ট্রা মডার্ন জেনারেশন বলো তো। সেই রকম ছেলেরাও তো আল্ট্রা মডার্ন হয়েছে, মেয়েরা কি শুধু মডার্ন হয়েছে, ছেলেরাও মডার্ন হয়েছে। তাহলে এই মডার্ন জেনারেশন অ্যাটাচ করবে এখনকার দিনে, এখনকার সমাজেই অ্যাটাচ করতে পারছে। অতএব আমার এত কিছু বলার একটাই উদ্দেশ্য, যে খুব সাবধান হয়ে যাও।
আমি তোমাদের এগুলো পুরো দুনিয়াটা দেখিয়ে দিলাম, যেটা তোমাদের বাবা মা দেখাতে পারে না, লজ্জা পায়, বলতে পারে না। তোমাদের কেন? তোমাদের আড়াল করে রাখে। কিন্তু আড়াল করে রাখলে কি সত্যিটা মিথ্যে হয়ে যাবে? এই যে ও জানতো না এতদিনে এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার্স ইজ নাও লিগ্যাল, ও জানতিস? জানতিস। তাহলে কি মিথ্যে হয়ে গেছিল ব্যাপারটা? ও জেনে বাস বসে আছে, হয় না কি সব ঝাঁটা পেটা করবো, মুড়ে ঝাঁটা পেটা করবো। ও ঝাঁটা পেটা করবি, ভেবে বসে থাক, লিগ্যাল হয়ে গেছে লিগ্যাল। রিয়েলিটি ইজ দ্যাট। তো পড়াশোনা যদি করে নিস, কোন রকমে যদি এই রোজগারটা করতে শিখে যাস, তাহলেই একমাত্র বাঁচাবে। আর রোজগার যদি না করে ভাবিস প্যারাসাইটস হয়ে গেছে থাকবি, তাহলে কিন্তু তোদের জীবনের দুর্গতি। আর তোদের বাবা মা তোদের করতে শিখিয়েছে কি? একটা জিনিসই তো, পড়াশোনা ছাড়া আর কিছু শিখিয়েছে? শিখিয়েছে? সেটা কিছু যদি শিখে থাকতিস, আমি বলতাম বেঁচে যাবি, দরকার নেই পড়াশোনা আমার, তুই ভালো পালিয়ে দিয়ে ফেলে দে। আমি তোকে টাকা দেবো, তুই আজকে পারবি কি পারবি? শিয়ালদা স্টেশনে আজকে 4টে মোবাইলের ব্যাক কভার নিয়ে, 4টে হেডফোন নিয়ে, 4টে পাতি লেবু, 4টে আমের সিজনে আম, বাজির সিজনে বাজি, এখন 6টার সময় পুরি নিয়ে শিয়ালদায় বেচে আমি পার ডে 300 টাকা কামিয়ে ঘরে চলে আসতে পারবো। পারবি? টোটো চালাতে পারবি, অটো চালাতে পারবি, পরোটা বেচতে পারবি, ঘুগনি মুড়ি বেচতে পারবি, এগুলো পারবি? সেকেন্ড মা বাবা, তুই আমার তো প্রেস্টিজে তো মরে যাবি। তোর পাড়ায় যদি বলি যে তেলে ভাজার দোকানটা করে বসতে পারবি, তাহলে তুই তেলে ভাজার দোকান পারবি না। কিন্তু তোর থেকে মনে হয় এটাকে খুব আলাদা আওয়াজে সে তেলে ভাজার দোকান করে কিন্তু বেগুন খেয়ে 200 টাকা কামিয়ে নিতে পারে, থাকি না? পারো তো? প্ল্যাটফর্মে অনেক তোদের ওই সিনিয়ররা আছে, মা বাবার সঙ্গে দোকানদারি করছে, পুরো 200 টাকা কামিয়ে নিচ্ছে। পর বাবা মা না থাকলে দোকানদারিটা করে সে কামিয়ে দিতে পারবে তো রে বাবা? ঘুগনি মুড়িটা বেছে দিতে পারবো তো? অনেক মেয়ে আছে, অনেক জায়গায় মেয়ে টোটো চালাচ্ছে, দেখেছিস? তুই পারবি? পারবি না। টোটোটাও চালাতে পারবি না, তেলে ভাজা মুড়িও বেচতে পারবি না, কি করতে পারবি? পানির দোকান পারবি না, প্রেস্টিজ। হকারি পারবি না, প্রেস্টিজ। কি পারবি? বাড়ি বাড়ি শাড়ি বিক্রি করতে যেতে পারবি? পারবি? তাহলেও বলবো পড়াশোনা করার দরকার নেই। পারবি কি? ভেবে দেখ, প্রেস্টিজ। পারবি রে? পারবি না। কি বলছিস? কি বললাম বোঝাতে পারলাম আসল কথাটার উদ্দেশ্য? কিছুই যখন পারবি না, বাবা মা যেটা শিখতে পড়িয়েছে পর 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 পড়ে নে। আর পড়ে না নিলে, এবছরে না হলে সামনের বছরে না হলে জীবন পুরো পাইলা। আর ওই নিশ্চিন্তে থেকো না, একবার রেজিস্ট্রি হয়ে গেলে ফাইনাল ইন্স্যুরেন্স, খাওয়া পড়া থাকা সিকিউর। আজকের দিনে আর সম্ভব? তুই যখন বলবি আমি রান্না করতে পারবো না, রুটি কিনে নিয়ে এসো, তুই যখন বলবি ঘরের কাজ আমি ঘর মুছতে বাসন মাজতে পারবো না, আমি কি ঘরের দাসীমাতি হয়ে এসেছি? এখনকার বউদের ডাইরেক্ট ডায়লগ, রিয়েলি? তুমি কি জন্য এসছো না? তাহলে নিয়ে এসো, মাস গেলে 30,000 টাকা রোজগার করে। আদারওয়াইজ ওয়াই হি পেয়ার্ড ইউ? শুনতে খারাপ লাগলো, খুব খারাপ লাগলো স্যার, কি আত্মসম্মানে কাঁদিয়ে কথা বলছে। কিন্তু ঘটনাটা বাস্তব। তোমার যদি সব ডিমান্ড সে পূরণ করবে, তা তোমার ডিমান্ড সে কি শিখেছে, তোরা কি শিখে এসেছিস? পর মানে কি? আমাদের 5 পাতে ভাতে দেখেছিস সব প্রোগ্রামে গিয়ে? 5 পাতে ভাত দেখেছিস তো? থালা কাপড় নিয়ে কি হয়? আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। If he takes your all the responsibility of ভাত কাপড় and সে কি শিখে এসছে? বাসন মাজবে, ঘর মুছবে, রান্না করবে, আমার সেবা করবে, আমার বাবা মায়ের সেবা করবে, ঘর দোর পরিষ্কার রাখবে, বাচ্চা মানুষ করবে, কাপড় কাচবে। এটা তো সে শিখেছে। এর বাইরে কি ছেলেটার মা ছেলেটাকে শিখিয়েছে? ঘরের বউ আসবে মানে শুধু সুন্দর সাজিয়ে রেখে দেবে, রান্না করতে বলবে না, ঘর মুছতে বাসন মাজতে বলবে না। ছেলের মা তো উল্টে 10 বার এটাই বলেছে, দেখো তোর বউ এসে কত করে। ইয়েস, ছেলেটার মাইন্ডেও কি ঢুকছে? ও আমরা করতে হয়, এটাই ন্যাচারাল, আমার বউ এসে করবে না, ওই জন্য মা আমায় খেলা। তাহলে সেও যখন আসবে, সে তাহলে তোর জন্য তোর কি বলে সাজগোজের জিনিসের জন্য একটা খরচা করবে। আবার উল্টে রান্নার লোকের জন্য খরচা করবে, কাপড় কাচার লোকের জন্য খরচা করবে, বাসন মাজার লোকের জন্য খরচা করবে।
তার মানে সে কত টাকা রোজগার করবে, যে এত টাকা রোজগার করবে সে তোকে কেন বিয়ে করবে? হিসেব বরাবর যে 4টে লোক রাখবে, কাজের লোক, রান্নার লোক, বাসন মাজার লোক, ঘর মোছার লোক, প্লাস তোর পেছনের মাস গেলে 10,000 টাকার সাবান, শ্যাম্পু, তোর ড্রেস, তোর খাওয়া পড়া, তোর চিকিৎসা, তোর সব কিছু দায়িত্ব নিয়ে সে কেন বোঝা বইবে? আর একটু ম্যাচিওর হলে বুঝবি, বইবে না। তোরাও অনেক ম্যাচিওর, তোরাও বুঝিস। That infatuation will overcome in a time and days, isn't? তারপরে কি আর সেই ইনফ্যাচুয়েশন তার থাকবে, সেই মোহ, যে সে বছরের পর বছর এই বেয়ালাপ করবে? করবে না। অতএব তখন কিন্তু তোমাকে এখানে সে দেখতে চাই, আর তুমি যদি এটাকে না করতে পারো, সেও তোমার ওটাকে করতে পারবে না। অনেক এগুলো শিখতে হয়। বাড়িতে একটা হোম সায়েন্স বলে জিনিস আছে, শিখিয়েছে কোনোদিন? জানিস তো হোম সায়েন্স একটা টপিক আছে, জানিস তো? বৈজ্ঞানিক টপিক হোম সায়েন্স আছে। তো হোম সায়েন্সে কি করে গেট টুগেদার, একান্নবর্তী ফ্যামিলি, স্ত্রীর দায়িত্ব, স্বামীর দায়িত্ব, কর্তব্য, স্বামীকে কি কি করতে হবে, স্ত্রীকে কি কি করতে হবে, সেখানে কি মডার্ন সংজ্ঞাগুলো রয়েছে? নেই তো। তাহলে তোমাকে সে এত কিছু দিয়ে রেখে দেবে কি হিসেবে বাবা? তুই রাখবি? আগে আমাকে বলতো, তুই একটা ছেলেকে রাখবি, তুই 70-80 হাজার টাকা রোজগার করিস, তুই একটা ছেলেকে রাখবি? শুধু ভালোবাসি তো বলিস তোরা, ভালোবাসা। ও কি হাসিস, স্মাইলটা দেখ, পুরো বিচ্ছু মার্কা হাসি। কেন? পুরো ব্যাপারটা ফেক। প্রেম ভালোবাসায় তুই একটা 70,000 টাকার চাকরি করতে পারবি, একটা বেকার ছেলেকে তুই রাখবি? তার সে যদি বলে আমার রোজ জিন্স চাই, আমার নতুন গেঞ্জি চাই, আমার নতুন নতুন পারফিউম চাই, আমার নতুন রিস্টওয়াচ চাই, আমার সিগারেট চাই, আমার হাত খরচা চাই, দিও, আমি আগে রাখবে, কিন্তু আমি রান্না বান্নার খাটা করছো, কোনো হেল্পার ছেলে স্কুল থেকে আনতে পারবো না, ওগুলোর জন্য তুমি লোক রাখো। তোর গাটা জল জ্বলছে কিনা? জ্বলছে, বল আমাকে। হিড়িড়ি করে জ্বলছে। হ্যাঁ, সবার চলবে। মনে কর একটা ছেলে বেকার, তুই 70,000 টাকা মাইনের চাকরি করিস, তাকে বলছি, সে বলছে আজকে আমাকে জিন্স দাও, আজকে আমাকে সেন্ট দাও, শ্যাম্পু দাও, আজকে আমাকে হাত খরচা দাও, আমাকে অমুক দাও, তমুক দাও, এই খাবার এনে দাও, ওই খাবার এনে দাও। এরপরে তুই তাকে বলছিস ছেলেটাকে আমি অফিস যাবো, একটু এনে দিও তো। ছেলেকে স্কুল থেকে আনা আমার টেম্পি নাকি? আমি তোমার ঘরে মেয়ের আছি নাকি? ঘরটা বাসনগুলো একটু মেয়ে, রান্নাটা একটু গরম করে রাখো কি? এটার জন্য আমি আছি নাকি? তো কি মনে হবে বলো তো? প্রেম ভালোবাসা পুরো ঝাঁটা। একটু আগে যেটা বলছিলি, তাই তো? মন থেকে বল ইয়েস অর নো, পাক্কা? তাহলে উল্টো দিকে যে তুই চলে গেলি, সে রোজগার করে আছে, তোকে বলছে তুই যদি এই ডায়লগটা দে, আমি তো ঘর বসবো, বাসন মাজবো, রান্না করবো, আচ্ছা করবো, এই জন্য আমি নাকি? তার কি মনে হবে? পুরো ঝাঁটা। এবার তুই যদি ওখানে আনতিস মনে কর 40-50 হাজার টাকা, তখন কি হয়েছে? হবে না, লোক রাখবো, পয়সা আমি দেবো। রেলা পুরো বোঝো বাবু, হোম সায়েন্স বোঝো, নইলে কপালে শনি নাচছে সবার। ওই বাবা মার আশ্রয় থেকে বেরোবে আর শনি নাচবে। আর বাবা মা যদি প্রশ্রয় দেয়, কেন বলে চলে এসো ডিপিও বাড়িতে ডিভোর্স করে। আর ছেলেগুলো যদি চালাক হয়, P1 সাইন করিয়ে দেবে, কোনো পয়সা পাঠাবে না। স্যার তো জীবনটা কয়লাই করে দিল। ভালো কথা বললাম, মাথায় ঢুকলো না। পড়া হবে না হবে না? বল, হবে না। এই কথাগুলো না পরে তোদের মনে পড়বে, আর বুঝবি যে একখানা স্যার ছিল যে সব বলেছিল। আমরা এতটাই কবে যে আমরা সেটাকেও শুনিনি। আজকে প্রতিটা কষ্ট পাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে থাক। শুধু বাবা মার এটাকে যেতে দে, শ্যাডোটাকে, তারপরে দেখবি কত ঠান্ডে কত চা। জল নেই জল নেই। এরপর বাবা মা, এবার বাবা মা কদিন, বাবা মাও 2 দিন পরে বোঝা হবে। 24-25 বছর পরে যখন বসে থাকবি না, বাবা মাও বোঝা মনে করবে। হ্যাঁ কি না রে? বাবা মাও বলবে অপদার্থ, কারণ তোকে সবকিছু সুযোগ দিয়েছিল, তোকে সবকিছু করতে বলেছিল, তুই করে উঠতে পারিস। যা কতদিন পারবে বাবা মা? তুই পারবি? তোর জায়গায় সবসময় বসে নিবি, ইফ আই এম মাদার আমি পারবো, ইফ আই এম হাজবেন্ড আমি পারবো। ইকুয়েশন। হ্যাঁ,
চল এই শোন, সেল স্ট্রাকচারটা আবার আমি বলে দিলাম। নেক্সট উইকে নেক্সট ক্লাসে শুক্রবার দিন তো পড়া ধরবো, যদি দিস দিবি না দিস না দিবি। আর সেল ডিভিশনটা যা করিয়ে দিয়েছি কমপ্লিট করে দেবো কালকে। আর মানে আমি কি বলতো, আমিও না তোদের জন্য পড়াতে এরকম পাচ্ছি, মানে কেন পড়াচ্ছি আমারও তো মনে হয় মাঝে মাঝে আমি কেন পড়াচ্ছি, ভালো লাগছে না পড়াতে। তাহলে আসবো গল্প বলবো, কি করবো? ওরা পড়া দিবি তাহলে কোনো আমি এগোচ্ছে, মেয়েগুলো ফিউচার বা ব্রাইট হচ্ছে, ভালো রেজাল্ট করবে, আরো পড়াই, আরো কোশ্চেন অ্যান্সার দিই। ওই কোশ্চেন অ্যান্সারটা তোকে দিয়েছিলাম, বলেছিলাম মুখস্থ করতে, করেছিস? করিস নি, কিছুতেই না। হ্যাঁ নেই না, আমারও আর পড়াতে ভালো লাগছে। আগের দিনে তাহলে আমরা অন্তাক্ষরী খেলি, শুক্রবারের ক্লাসে অন্তাক্ষরী খেলবি, আসবি না? দশমী কার দশমী? ছুটি ঘোষণা করতে তাহলে, হ্যাঁ আবার 4টে দিন ছুটি দিয়ে কার্তিক পুজো পর্যন্ত পুরো ছুটি দিয়ে দেবো। আর কিছু আছে পুজো টুজো মাঝখানে? তোরাও তো সারা বছর এনজয় করতে থাকছিস, কালী পুজোতে বাজি ফাটাসনি, দুর্গা পুজোয় ফাটাসনি, কালী পুজো বাতি জ্বালিয়েছিলি, তাহলে বাজিটা ফাটাসনি তো স্মোকে প্রবলেম আছে, কথা কথা তুই এঙ্গেজিং তো, তাহলে না হলে ওরা দেখতো বাবা কালী পুজোতে বাজি ফাটায় না, কি একটা কথা, কালী পুজো করে না, অমনি ও তোকে ছেড়ে দিতে পারছিল, তোর দিকে তাকাচ্ছিল, দেখছিল বাবা কালী পুজো করে না, কি দেখি, বুঝতে পারছিস তো? এই হচ্ছে তোদের ফ্রেন্ড সার্কেল করে রেখেছিস, এইটা হচ্ছে তোদের ফ্রেন্ড সার্কেল, বুঝতে পারছিস? যা আসছিস কিন্তু সত্যি না দেখতে পার, এটা হচ্ছে তোদের ফ্রেন্ড সার্কেল। হ্যাঁ হ্যাঁ ওটা বললো যে আমি করলাম, ও যে ভুললো তোর থেকে আমি দেখাতে ভাবলো, এটাই তো হচ্ছে জমানা, এই হচ্ছে তোর ফ্রেন্ড সার্কেল। তুই কালী পুজোতে বাইরে ফাটাসনি, তুই ঘুরতে করিস নি, তুই কে রে দেখি তো, তোকে মানে হ্যাঁ করবে। তুই যদি বলিস হ্যাঁ করেছিস, স্যার দশমীতে নেচেছিস, হ্যাঁ তুই বলিস না বাবা ভালো মেয়ে, দশমীতে নাচছেন না, এইটাই তো, হ্যাঁ বাবা দশমীতে নাচে না ভালো মেয়ে, ওরা তোকে হ্যাঁ করে দেবে। তোকে দশমীতে নাচতে হবে, কালী পুজোয় বাজি পড়াতে হবে, কার্তিক পুজোয় কি করতে হবে, খেতে যেতে হয়, হ্যাঁ খেতে যেতে হবে, কি না করলে কি বাজবে, বুঝতে পেরেছিস? তোদেরটাকে পড়াশোনা করাবে। তোদের একটা জিনিস আমি আবারও বলছি, বেঁচে থাকতে চাইলে ভালো বন্ধু সার্কেল, এই বন্ধু সার্কেলে তোদের হবে না। কি হলো হাসিস কেন? দেখেছিস 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 এইসব ইস্যু বাজারে থাকতে কে ঘন্টা সোল ডিভিশন নাকি সোল না সেল ডিভিশন, সোল ডিভিশন সেল ডিভিশন করবো, ভালো লাগে, হ্যাঁ এই ভালো আছি, এইরকম ভাবে বাবা মাকে তো হাসি দেখ না, এরা হাসিটা দেখ না, মানে যে বাবা মাকে টুপি পড়াচ্ছি স্যার কেন এত কাঁচা দিয়ে ঢিল মারছে, তাই তো? মানে এইরকমই চলতে থাকুক না স্যার, এরকম ভাবে ভেসে থাকুক, বলো এরকম ভাবে জীবন চলে যাবে। 26-এ আমাকে কটা অজুহাত রেডি করতে হবে, তোরা কি বলবি বাবা আমাকে ইনস্টিটিউটে পড়ায়নি, ইনস্টিটিউট ভালো করে ক্লাস করায়নি, কি ভেবে রেখেছি না, তুই যেটা ভাববি হয়ে যাস, এটা কিন্তু ঠিক, তুই আবার আমাকে একটা বলি যাও তো বাবা আমাকে বলে আবার আমার দিক থেকে আমি তোকে ফাঁসিয়ে দেবো, তুই যদি আমায় ফাঁসাস, শোন তুই যদি আমায় ফাঁসাস আমি কিন্তু তোকে ফাঁসাবো, তুই আমায় কেস খাওয়াবি আমিও তোর নামে কেস খাওয়াবো। হ্যাঁ ও তুই বলবি স্যার পড়ায়নি, আমি বলবো আমি তো পড়াইনি তাই পাইনি, হ্যাঁ তুই এটা আবার বলে দিবি স্যার পড়ায়নি আর আমিও বলবো আমি তো পড়াইনি, আমিও সেটা, ওরকম হবে না, মানে তুই আমার ঘাড়ে চাপাবি আমি তোর ঘাড়ে চাপাবো, তাহলে কি তাহলে কি ও লাস্টেরটা আসলে বাবা মা বেশি বুঝবে, মানে পরে বুঝবে সে ওসব চলবে না, লেভেলে বুদ্ধা হলো তো বাবা মাকে তুমি পড়াতে হবে, তুইও পড়াবি আমাকেও পড়াতে হবে। হ্যাঁ কোশ্চেন পেপার শক্ত ছিল, তাহলে স্যার তোর বাবা বলবে আমি তাহলে কি ঘোড়া টিম করলে, হ্যাঁ না আমি বলবো আসলে ওরা খুব ভালো করে পড়ছিল 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 পড়ছিল, লাস্টের দিকে গিয়ে কিরকম গুলিয়ে গেল, ওরা মাথা ঠিক রেখেছিল, কোশ্চেন একদম ছিল, অতিরিক্ত কমন পড়ায় ওরা না ফেল করে গেছে,
ওরা অতিরিক্ত কোশ্চেন সোজা এরকম বলবে না, বলবো কোশ্চেন না খুব আমরা টাফ করিয়েছিলাম, অতিরিক্ত সোজা কোশ্চেন এসছে, ওরা নার্ভাস হয়ে গেছে বা পরীক্ষার আগের দিন টেনশনে চলে গেছে। হ্যাঁ না তোরা বলবি সব পড়েছিলাম কিন্তু সব পারতাম 80-90, তুমি স্যারকে জিজ্ঞেস করো কিন্তু কিরম যেন হয়ে গেলাম। কারণ তুই কাকে কি ডায়লগ দিচ্ছিস ও তো জানবে, বাবা আমাকে কি ডায়লগ দিচ্ছে, যে যার ইন্ডিভিজুয়ালি ডায়লগ দিবি। আর আমিও বলবো একদম পড়ে ওরা রেডি, মক টেস্টে 80-90 করে পেয়ে রেডি ছিল, এই কোশ্চেনে তো 100-100 পেত। ইস শুধু না ও দিনেরটা ব্রেক করে গেছে, নার্ভাস ফিল করে গেছে। ঠিক থাকবে না বল? হ্যাঁ সকালে খান্দালো কি টং, ঠিক আছে স্যার এটাই গেমটা সেট থাকুক। আর তুমি বাবাকে টুপি পড়াবে, আমি এরকম টুপি পরে দেবো, বাবাকে টুপি পরিয়ে গোল, বাবাকে টুপি পরাবার জন্য ও ঠাট্টা দেখ। ঠিক আছে আমি বললাম ঠিক আছে এখানে আছে একদম পারফেক্ট স্যার, বাবাকে বোঝাবার জন্য এটি হচ্ছে না পারফেক্ট গল্প। তাহলে আমিও ওই রকম গল্পই দিয়ে দেবো। আর কিন্তু বাইরে কিছু বলবি না, আমার নামে যদি কেস দিস তাহলে আমি কিন্তু নামে কেস দিয়ে দেবো। গুগলে 5 স্টার দিয়ে দেব না? না গুগলে গিয়ে 5 স্টার দিয়ে দেব ইনস্টিটিউটকে। দিয়ার কেস খাইয়ে দিবি। আমার কাছে কথা হচ্ছে সেটা না, তুমি আমার সঙ্গে, আমি তো তোমার সঙ্গে যাচ্ছি কলেজ, তুমি বাবাকে বোঝাবে পরীক্ষা খারাপ হয়েছে, বাবাকে কনভিন্স করতে হবে। তুমি কনভিন্স করবে তোমার লাইনে, আমি কনভিন্স করবো আমার লাইনে। কেস আমার দিকেও আসবে না, কেস তোমার দিকেও যাবে। মানে বাবা ভুল খেয়ে যাবে, তারপর কাকে দোষ দেবো? মানে বাবা ভাবতে স্যারকে বলবো না মেয়েকে বলবো? কারণ আমিও তোমার সাপোর্টে বলবো, তুমিও আমার সাপোর্টে বলবো যে মেয়ে ভালো ছিল, কোশ্চেন ঘুরিয়ে দিয়েছে নাকি। এবছরে যেমন সব মেয়ে কি বলে গেছে বলতো, স্যার বলবেন পরীক্ষার অনেক দেরি হয়েছিল তো ওই জন্য পালস ধরে রাখতে পারিনি। এবারে এগুলো কি রে স্যার, আমি দেখছি আপনি বাবাকে বলবেন না পরীক্ষা তো সেই এপ্রিল মাসে হওয়ার কথা ছিল, পরীক্ষা তো হয়েছে সেপ্টেম্বরে, অতএব আমরা না ধরে রাখতে পারিনি, এনটুটা এতদিন ধরে রাখতে পারিনি, আমরা মানে এপ্রিল অব্দি পড়বো বলেছিলাম, পড়ে ওই সময় ছেড়ে দিয়েছি হালটা, তারপরে কিরকম ভাগা, তারপরে দুর্গাপুজো গেছে মাঝখানে, একটু এ করতে গিয়ে সব ঘেটে ঘুটে গেছে স্যার, এইরকম স্যার বলে দেবেন। আর পরীক্ষাটা এবার দেরি হয়েছে ওই জন্যই আপনি বলে দেবেন যে আমাদের পুরো ব্যাপারটা ঘেটে গেছে, আমরা যা চলে যাবে এপ্রিলে পরীক্ষা আমরা সবাই পেয়ে যেতাম। বুঝতে পারছিস? এপ্রিলে পরীক্ষা হলে সবাই পেয়ে যেত, এপ্রিলে পরীক্ষা হয়নি তাই পাই। এবছরে না বাবা মাকে এটা খাই দেবো, পরের বছর কি খাওয়াবো? না কিছু করিস না করিস অন্তত বইটা নিয়ে বসে থাকিস, বলে স্যার আপনিও ঢকাচ্ছেন, আমার মেয়ে তো বই নিয়ে বসতো না, কি করবো আপনার এখানে মক টেস্টে 80-90 পেত। ওদের জন্য আর কি কি পাপ করতে হবে বলতো? বাবা মাকে সাইজ করে দিলে তোরা খুশি তো থাকি না বল? আবারও দেখবে কিন্তু, আবার তোকে দেখবে কিন্তু, তোর খেয়ে দিয়ে এসব কি হবে? জীবনটা তো কেরিয়ারটা তো করা যাবে না, আমার তো জীবনের জন্য আর ঘোরাবে ভাবছি তাই বললাম বলে। হ্যাঁ বেশি কথা হয়ে গেছে, যাও বলে খারাপ আমার বলতে যাচ্ছি কি হবে, কি ডায়লগ আছে কি হবে স্যার সব পড় তাহলে ভালো করে। কি করবো? পার্টি করবো মানে আমি পলিটিক্স করবো আর তুই ঝান্ডা ধরবি? কি করবি? আমি পার্টি করবো, তুই কি করবি? জব নিবি মানে আমাকে দালাল করতে পারে, জব কেন এখানেও নাবি বল, তারপরে জব না পেলে তোর চাকরিটা গেল, আর জেলটা কি খানবে পার্থ চ্যাটার্জি হয়ে? তুই বলছিস স্যারকে পার্থ চ্যাটার্জি অর্পিতা করে তারপরে জেলে গিয়ে পচে মরতে, এই লাইনে স্যারকে পাঠাতে চাইছিস? তুই বাবা পলিটিক্স কর না, তোকে আমি দালাল দিয়ে দেবো এদের চাকরিগুলো দেওয়ার জন্য। আমি পলিটিক্স করবো, ওকে কোশ্চেন বিক্রি করে দেবো, ও যাবে আর আমি পার্থ চ্যাটার্জির মতন জেল কাটবো আর ও চাকরিটা করবে নাকি চাকরিটা যাবে? কোনটা? এটা তোরা সমর্থন করছিস? আমাকে পলিটিক্স করতে বলছে, ওকে আবার উল্টে দেবো, আবার ওকে দেখছিস স্যার পলিটিক্স। হ্যাঁ
আমি পলিটিক্স করে আমি জেলে যাবো, মানে এই একটা মেয়ে তো কেন বলে গেছিল স্যার আপনাকে বোম্বে উড়িয়ে দেবো। এটা ক্লাস ছিল তো, ওরা তখন আসেনি। হ্যাঁ হ্যাঁ, একটা মেয়ে বলছিল আপনাকে ফাঁসিতে লড়তে দেবো, বোম্বে উড়িয়ে দেবো। এই তো আজকাল আমার ছাত্রছাত্রী, আমার স্নেহ ভাজন, আমার কিসব ডায়লগ দিচ্ছে যে স্নেহ ভাজন, হ্যাঁ আমার স্নেহশীল স্নেহাশিস স্নেহ ভাজন ছাত্রছাত্রী বলছে স্যার পড়াশোনা ধরবেন বেশি করবেন এবার তো বোম মেরে দেবো বলেছিল, মনে আছে তো? হ্যাঁ বোম মেরে দেবো নাকি ফাঁসিতে লটকে দেবো কিসব বলে গেছিল। এই তো বাজার, আর এ আজকে সেখান থেকে বলে দিল আমি চাকরিটা আমাদের রেডিমেড বিক্রি করি দিয়ে আর পাঠ্য চ্যাটার্জি জেলে চলে যায়। আমার কি সৌভাগ্য রে, কিসব রত্ন আমি স্টুডেন্ট পাচ্ছি। তবে সবার এখনকার প্রত্যেক ব্যাচ ওয়াইজ এইভাবে স্টুডেন্ট, স্টুডেন্ট আমার একই ক্যাটাগরিক্যালি একই, সবাই চাইছে আমাদের কোথায় ধরে রেখেছি সেখান থেকে তো গল্প করছি, যখন ইচ্ছা চলে যাবে, আসবে চলে যাবে, কথা তো হয়ে গেল। যখন ইচ্ছা আসবি তখন ইচ্ছা যাবি, না আমার নামে দোষ দিবি, আমি না তোর নামে দোষ, হয়ে গেছে কন্ট্রাক্ট। আর কেন এটা সাইজ জীবনটা কষ্ট দেয় কি? বাবাই সার্টিফিকেট দিয়ে রেখেছে কি, ভালো জানে তো, কি জানে ভালো জানে তো। তাহলে কি করে আমি বলবো ধরো মক টেস্টে 80-90 করে পেয়েছিস?